ও আচ্ছা দাদা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই একটু লাইভে জয়েন করো এবং তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও। আমি প্রথমে একটু সরি বলে নিচ্ছি, একটু ডিলে হয়ে গেল, বাট তুমি তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও এবং তোমাদের গ্রুপগুলোতে একটু লাইভের লিঙ্কটা শেয়ার করে দাও। আর আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট করে জানাও। মাহাদি লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অর্ণব, অঞ্জনা সরকার, তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে। বুশরা লিখেছে ক্লিয়ার, ফাইন। ওয়ালাইকুম আসসালাম। এভরিথিং ইজ ওকে ভাইয়া, থ্যাঙ্কস। সবাই জয়েন করে ফেলো। আমরা 1 থেকে 2 মিনিট টাইম নিব সবার জাস্ট জয়েন করার জন্য। জয়েন করার পরেই আমরা ডিরেক্ট টপিকে চলে যাব। আমাদের এই আজকে লাস্টের টপিকটা খুবই খুব ইম্পর্টেন্ট, কারণ লাস্টে বাংলা টপিক, এখান থেকে অনেক কোশ্চেন আছে। তা আমরা 1 মিনিট একটু টাইম নিব। তোমরা যারা যারা লাইভে জয়েন করেছো বন্ধুদেরকে মেনশন দাও আর তোমাদের গ্রুপগুলোতে একটু লিঙ্কটা দিয়ে দাও। পিলা গ্লোবোসা, এই নামটা যে আসলে কার? অর্পা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। ভাইয়া মাস্ক কেন? মাস্ক খুলেছি। আজকে আমরা মূলত এই অধ্যায়ের লাস্টের যে টপিকগুলো আছে, সাধারণত আমরা পড়ার সময় কি হয় জানো, যে লাস্টের টপিকগুলো একটু স্কিপ করে চলে যায়। এই অধ্যায় লাস্টে তোমার নাইট্রোগ্লিসারিন বলো বা শুধু গ্লিসারিন, অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেখান থেকে বিগত সালে কোশ্চেন এসেছে। বাট ওই যে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তো আমাদের একটা ভীতি কাজ করে। ফার্স্টে একটু পড়তে পড়তে, প্রথমে যে সমানুতা, বেনজিন, এগুলো পড়তে পড়তে আমরা আর শেষ পর্যন্ত আসার ধৈর্য পাই না বা সময়ও পাই না। এই জন্য লাস্টের যে টপিক আছে এটা সিলেক্টিভ পড়তে হয়, যে ভাই যেখান থেকে কোশ্চেন এসেছে ওখান থেকে বারবার কোশ্চেন আসতেছে। তাহলে তোমাদের কাজ কি ভাই? মাস্টার বুকটা বের করতে হবে। মাস্টার বুক থেকে যে যে জায়গা থেকে লাস্টের টপিকগুলো তুলনামূলক আমাদের বাংলা টপিক বেশি, তা ওই টপিকগুলো থেকে যে জায়গা থেকে কোশ্চেন আসে ওখান থেকেই বারবার আসবে। আমি সিলেক্টিভলি বলে দেবো। ওখান থেকে আমরা জাস্ট 1 ঘন্টা টাইম নিব শেষ পোর্শনটা শেষ করার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ যে টপিকগুলো বলবো এখান থেকে তোমার কোশ্চেন থাকবে। চলে যাও তোমার মাস্টার বুকের 39 নাম্বার টপিকে, ডিএমসি টপিক 39। 39 আয়োডোফর্ম বিক্রিয়া। চলে যাও আয়োডোফর্ম বিক্রিয়া। অলরেডি পিডিএফ এ সিলেক্টিভ ভাবে দেয়াই আছে যে কোন টপিকগুলো থেকে আমাদের ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসতেছে। আমি তোমাকে বলবো, তোমাদের কাজ হবে দেখ, যেটা আমি তোমাকে কমেন্ট করতে বলবো এটা তুমি একটু অ্যান্সারটা কমেন্ট করবে। ভাই তুমি কমেন্ট করলে আসলে লাভ কি জানো, যে যে কোশ্চেনটা আসতেছে ওটা যখন তুমি নিজে কমেন্ট করতেছো তো তোমার মনে থেকে যাবে যে ও আচ্ছা ভাইয়া বলেছিল ফেরিক হাইড্রামিন টেস্ট দিয়ে স্টার শনাক্তকরণ, তো এইটা পরীক্ষার হলে তোমার কানেক্ট করবে মাথায়। ফার্স্টে তুমি চলে আসো ডিএমসি টপিক 39।
39-এ দেখো তোমার কি টপিক আছে ভাই, আয়োডোফর্ম বিক্রিয়া। তোমরা আয়োডোফর্ম বিক্রিয়া তো অলরেডি পড়েছো। এখান থেকে আয়োডোফর্ম বিক্রিয়া থেকে যে কোশ্চেনটা তোমার আসবে সেটা হলো আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয়। তো তুমি তো জানো যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয় আর কারা দেয় না। তা এখানে সবগুলো পড়াটা পসিবল না, তোমার আগে জানতে হবে মিথাইল কার্বনিল মূলক যাদের আছে, কি বললাম, মিথাইল কার্বনিল মূলক যাদের আছে তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। তবে পরীক্ষার হলে তো এতটা হিসাব করার সময় নেই। তো এই জন্য আমি বলি যে সব স্টুডেন্টকে যে 3টা মুখস্থ করে যেতে হয়। ফার্স্ট ইথানল, প্রোপানল 2, আর যে সংকেতগুলোতে কার্বনিল আছে দেখেছো, অপশন চেক করা যায় যে কার্বনিল আছে, এটা সংকেত দেখে বলা যায় এরা হলো তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। ভাইয়া তবে এখানে ইম্পর্টেন্ট একটা ভুল স্টুডেন্ট করে, সেটা হলো ভাইয়া কারা দেয় না। কার্বনিল মূলক আছে, দেখো সংকেতে সিও আছে, সিও আছে, সিও আছে, বাট এরা কিন্তু দেয় না। তাহলে এই জায়গাটা একটু বুঝে পড়তে হবে ভাইয়া। মিথাইল কার্বনিল মূলক থাকলে আয়োডোফর্ম দেয়। ভাইয়া পরীক্ষার হলে মুখস্থ করে যাব 3টা, কয়টা, 3টা, কি কি, ইথানল, প্রোপানল 2, আর সংকেতগুলো একটু দেখে যাব। তবে মাথায় রাখতে হবে অপশনে একটা থাকবে এই দেয় না এটা থেকে। দেয় না যে 3টা, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড আর অ্যাসিটিক অ্যাসিড, এরা দেয় না, এই 3টা একটু দাগিয়ে নাও। এবার ইথারে চলে যাও। অলরেডি তোমরা পড়েছো, হ্যাঁ, ইথারের পর আমাদের আগের দিন হয়ে গিয়েছে যে ইথারে আসলে কোন সংকর আয়ন হয়, এটা তোমার আসে যে ইথারে অক্সিজেন পরমাণুর কোন সংকর আয়ন বা sp3। আমি তোমাকে একটা কোশ্চেন করবো, তুমি পারবা না, সেটা হলো আমাকে কমেন্ট করে বলতে হবে কার্বনিল মূলকে কার্বনের কোন সংকর, এটা কমেন্ট করো তো, বলো তো কার্বনিল মূলকে কার্বনের কোন সংকর আয়ন। অলরেডি অঞ্জনা সরকার আইডি থেকে যে কমেন্ট করেছো ভুল অ্যান্সার দিয়েছো, বলেছি পারবা না। এরপর থেকে ঠিক অ্যান্সার দেওয়া শুরু করেছো। পূজা ঠিক অ্যান্সার দিয়েছো, সুমাইয়াও ঠিক অ্যান্সার দিয়েছো, তাওহিদুল ইসলাম ঠিক আছে, sp2 তো দেখেছো এই দুইটা মনে রাখতে হয় যে কার্বনিল মূলক বলে বা sp2, বাট যদি কার্বনিল মূলক না বলে তোমাকে ইথার বলে ভাই sp3। এবং এখান থেকে জানতে হবে যে ইথার যদি সূর্যালোকের উপস্থিতিতে যায় তাহলে যে পারঅক্সাইডটা তৈরি করে, এটা মনে রাখতে হবে যে ভাই ডাই ইথাইল পারঅক্সাইড তৈরি করে। এই জন্য আমরা ইথারকে সূর্যালোকের উপস্থিতিতে যেতে দিব না। ভাই কি করতে হবে, বাদামি এবং কালো রঙের বোতলে সংরক্ষণ করতে হবে। ইথারের ব্যবহারটা পড়তে হয় ভাই। ইথার দুইটা ইম্পর্টেন্ট জায়গায় আমরা ইনভ্যারিয়েবলি ইউজ করি, কোথায় কোথায় জানো, একটা হলো অস্ত্রোপচার বা অপারেশনের সময় আমরা চেতনানাশক মানে অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করি, আর আরেকটা হলো পরীক্ষাগারে এটাকে আমরা দ্রাবক হিসেবে ইউজ করি। গোল করো দ্রাবক, গোল করো চেতনানাশক। এরপরে চলে যাও ইথার তৈরি করা হয় কোন পদ্ধতিতে। দেখো লিখেছি 100% ম্যাট। ইথার কোন পদ্ধতিতে তৈরি করা হয় এটা থেকে কোশ্চেন আসে, এবং এটা হাজার স্যারের অনুশীলনীতেও কিন্তু আছে যে ইথার তৈরি করা হয় কোন পদ্ধতিতে। তুমি অ্যান্সার দিতে হবে বা উইলিয়ামসন বিক্রিয়া। কি বিক্রিয়া, উইলিয়ামসন বিক্রিয়া। তাহলে গোল করো উইলিয়ামসন কথাটা। দেখো 100% ম্যাট লিখেছি, কিন্তু এখান থেকে মেডিকেলে আসবে, যে কোনো সময় চলে আসবে, যেহেতু হাজারিসের অনুশীলন ডিরেক্ট করছেন। ইথার তৈরি হয় কোন বিক্রিয়ার মাধ্যমে, তা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ডিএমসি টপিক 41-এ যাও। ভাই অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, আমাকে বলতে হবে, বোর্ডের দিকে তাকাবা না, তাকাইতে নিষেধ করছি। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম, এই অধ্যায়ে ক্ষারধর্মিতার ক্রম একটা মাত্র ব্যতিক্রম, এবং গ্রুপে দেওয়া পিডিএফ এ ভিভিআই ও ব্যতিক্রম লেখা আছে। আমাকে বলতে হবে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কত। ভাই বলো তো 213 না 231, এটা বলতে হবে শুধু। ইয়াসিন লিখেছে ভাই কেমন আছেন, ভালো আছি। শাহরিয়ার প্রথমে কমেন্ট করেছে 213। কমেন্ট করো তো ভাই 213 নাকি 231, দেখি তো অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কত। এটা ব্যতিক্রম, এটাই আসছে এবং স্টুডেন্ট এটা ভুল করে। ইয়াসিন বলেছে 213, সুমাইয়া আবার ঠিক অ্যান্সার দিয়েছো 213, তৌহিদ আবারও ঠিক অ্যান্সার 213, কানিস ফাতেমা জুই 213, নাতাশা কবির 213, প্রভা 213, সুমাইয়া ক্লাস করতেছে 213, সুমাইয়া নামে অনেকেই চলে এসেছে 213, আরিফা 213, ফাইন, রফিকুল 213, পূজা চ্যাটার্জি 213। এটা কিন্তু 213, কয়েকদিন পরে ভুলে যেও না। হ্যাঁ, অ্যামিনের ক্ষারধর্মিতার কোনো একমাত্র ব্যতিক্রম ছিল ভাই 213। এরপর আসো হফম্যান বিক্রিয়া। ভাই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া থেকে একটা কোশ্চেন আসে, এটা স্টুডেন্ট বারবার ভুল করে।
হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কি তৈরি হয় ভাই? 1 ডিগ্রি অ্যামিন। মুখস্থ করো, কি বললাম? 1 ডিগ্রি অ্যামিন। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কি তৈরি হয়? 1 ডিগ্রি অ্যামিন। কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন, ভুল করা যাবে না। এরপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে তুমি পার্থক্য করবা কি দিয়ে? ভাই এটা মনে রাখা যায় এভাবে যে অ্যামিনের লাস্টে কি আছে? ন আছে না? তাহলে ভাই নাইট্রাস অ্যাসিড। ইভেন এটা আমি যখন যশোর বোর্ডে 19 সালে পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা আশা করছেন ছিল যে অ্যামিনকে পার্থক্য করে কি দিয়ে আমরা? নাইট্রাস অ্যাসিড। ভাই অ্যালকোহল বললে কি? এটা আমাকে কমেন্ট করতে হবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করে কি দিয়ে? অনেকেই ভুল অ্যান্সার দেবে এটা, বলো তো। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করে কি দিয়ে? সুপার ইম্পর্টেন্ট জায়গা এটা, বলতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন অ্যালকোহলকে পার্থক্য করে কি দিয়ে? বুশরা সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো লুকাস, লুকাস বিকারক। সুচিত্রা, নুসরাত জাহানও বলেছো লুকাস বিজারক লিখেছো, আচ্ছা লুকাস বিকারক। ঈশিতা লুকাস বিকারক, ফাইন। লুকাস কেন ভাই? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহলে যেহেতু ল আছে তাহলে ভাই আমি মনে রাখবো যে লুকাস বিকারক। ভাই অ্যামিন যদি বলে, অ্যামিনের লাস্টে ন আছে মানে নাইট্রাস অ্যাসিড। এবার চলে আসো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, অলরেডি তোমরা পড়ে ফেলেছো, আমি লিখেছি 500% ম্যাট, মানে এখান থেকে বারবার কোশ্চেন আসে। কোশ্চেনটা কিভাবে আসে জানো? যে ভাই কার্ভিল অ্যামিন পরীক্ষা দিয়ে কি কি শনাক্ত করা যায়। তো তোমার বইয়ে কিন্তু এক জায়গায় নেই, আমার মনে হয় অলরেডি সবাই পড়ে ফেলেছো, কোশ্চেন আসবে আসবে করে আসতেছে না, চলে আসবে। কার্ভিল অ্যামিন পরীক্ষায় 3টা জিনিস শনাক্ত করে ভাই, কয়টা? 3টা। খেয়াল করো, প্রথমে হলো অ্যানিলিন, তারপরে ক্লোরোফর্ম, প্রাইমারি অ্যামিন। যারা ভুলে যাও, আমি আশা করি সবারই মনে থাকে, যারা ভুলে যাও তারা আপাকো দিয়ে মনে রাখবা। কি দিয়ে ভাই? আপাকো। স্বরে আতে হলো অ্যানিলিন, পয় আকারে হলো প্রাইমারি অ্যামিন মনে রাখবে, কয় আকারে ক্লোরোফর্ম। কোশ্চেন আসে ক্লোরোফর্ম শনাক্তকারী টেস্ট কোনটা ভাই? বলতে হবে কিন্তু কার্ভিল অ্যামিন পরীক্ষা। তাহলে কার্ভিল অ্যামিন পরীক্ষা কয়টা শনাক্ত করো? 3টা। কি দিয়ে মনে রাখবো? আপাকো, স্বরেয়া পয়াকার কয়কার। কি বলেছি? আপাকো। প্রত্যেকে কমেন্ট করবা কি দিয়ে মনে রাখবো। বাংলায়, ইংরেজিতে কমেন্ট করেছে সুমাইয়া, বাংলায় লেখো স্বরেয়া পয়াকার কয়কার, আপাকো। ব্যাস, স্বরে আতে হলো অ্যানিলিন, মুখস্থ করো, এখনই মুখস্থ করো। স্বরে আতে কি? অ্যানিলিন, মুখস্থ করতেছো না। স্বরে আতে অ্যানিলিন, পতে প্রাইমারি অ্যামিন, কয় ওকারে ক্লোরোফর্ম। সঞ্জিতা তিশা লিখেছো আপাকো, শ্রুতি আপাকো, ইয়াসিন লিখেছে আপা ত্রিপুরায়, মায়ের দেব ইয়াসিন। রফিকুল ইসলাম লিখেছে আপাকো। ভাই আপাকোতে কি হয় একবার নিজে নিজে বলো। ভাই স্বরেয়াতে অ্যানিলিন, কি বললাম? স্বরেয়াতে অ্যানিলিন, পতে প্রাইমারি অ্যামিন, কয় ওকারে ক্লোরোফর্ম। কয় ওকার বললে ক্লোরোফর্ম। এবার আসো নিচে অ্যামিনের ব্যবহার, এটাও সুপার ইম্পর্টেন্ট জায়গা। তো এটা একটু টেকনিক্যাল ওয়েতে আমরা ক্লাসেও পড়িয়েছি, তুমি একটু রিভাইজ দিয়ে নাও। সেটা হলো মিথাইল অ্যামিন কই পাওয়া যায়? মাসে। মতে মিথাইল অ্যামিন, মতে মাস। ফিনাইল অ্যামিন সালফার ড্রাগ তৈরিতে ইউজ হয়। কিভাবে মনে রাখবো? ফিনাইলে ফ আছে, সালফাতে ফ আছে। ইথাইল অ্যামিন, ক্লাসে আমি বলেছি যে মরিচার অধির পরে একটা রস্যই ছিল, হাজারি স্যার ভুল করে দেয়নি, তো তুমি মরিচার অধির পরে একটা রস্যই দিবে, তাহলে মনে রাখা সহজ হয় যে ইথাইল অ্যামিন মরিচা রোধী। আর এটা তুমি পঞ্চম অধ্যায়ে আবার পড়বে, চামড়া শিল্পের লোমনাশক হলো মিথাইল অ্যামিন, ডাই মিথাইল অ্যামিন। এটা এভাবে মনে রাখা যায়, চামড়ার সেকেন্ড ওয়ার্ড ম, লোমনাশকেও ম, তাহলে দুইটাই মিথাইল অ্যামিন, ডাই মিথাইল অ্যামিন। জাস্ট অপশন চেক করতে পারবে এভাবে। দেখবা আগের পড়া থেকে একটা কমেন্ট করতে বলবো, সেটা হলো আমাকে বলতে হবে পারবা ইথারে অক্সিজেন পরমাণু কোন সংকরায়ন। কি বলেছি? ইথারে অক্সিজেন পরমাণু কোন সংকরায়ন? ইথারে অক্সিজেন পরমাণুর কোন সংকরায়ন? ইথারে অক্সিজেন পরমাণুর কোন সংকরায়ন, এটা কমেন্ট করতে হবে। মাইক দিব। ইরিলেভেন্ট কমেন্ট করতেছো অনেকে, যে ডিসেম্বরে কে আসবে না আসবে ওটা না, তুমি কমেন্ট করো যে ইথারে অক্সিজেন পরমাণুর কোন সংকরায়ন। ফার্স্ট অ্যান্সার দিয়েছে রফিকুল ইসলাম, ঠিক আছে ভাই। sp3, ইয়াসিন sp3, সুচিত্রা sp3 বলেছো, বুশরা sp3, কানিস ফাতেমা জুই, সুমাইয়া উষা sp3,
শ্রুতি sp3, নুসরাত জাহান sp3, রাজ সরকার সজীব sp3, সুমাইয়া আবার কমেন্ট করেছে sp3, sp3, নুসরাত sp3, অথই sp3। ওকে ফাইন। এরপর ডায়াজোনিয়াম লবণ, এটা থেকে কিছু পড়তে হবে না, একটা মাত্র কোশ্চেন আসে। ডায়াজোনিয়াম লবণ তৈরির ক্ষেত্রে আমরা যে ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রাটা দেখতে কিউট, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা জাস্ট পড়তে হয়। ডায়াজোকরণ বিক্রিয়ার তাপমাত্রা হলো 0 থেকে 5, আর কিছু পড়তে হবে না। অ্যালডিহাইড কিটোন, এই জায়গাটাতে চলে আসো। আমি যে জায়গায় রাইট দিয়েছি বা গোল করেছি, তোমাকে একটু গোল করে নিতে হবে। কি লিখেছি বলো তো? ম্যাট 24-25 ইনশাল্লাহ আসবে, 24-25 ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসবে, খেয়াল করো। ফার্স্টে দেখো অ্যালডিহাইড এবং কিটোনের ব্যবহার আছে, জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনো স্যার, ডাক্তার স্যার যখন কোশ্চেন করবে, এটা চোখে পড়ে গেলে এই জায়গা থেকে কোশ্চেন হবে। লিখেছি ম্যাট 24-25 ইনশাল্লাহ আসবে, সবাই ফোকাস দাও, সবাই আমার দিকে ফোকাস দাও। মেসেঞ্জারের নোটিফিকেশন অফ করো, বাবু বেবি রিপ্লাই পরে দাও। আগে খেয়াল করো, তোমার এখান থেকে কোশ্চেন আসবে। ফার্স্টে হলো মিথানলের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা জীবাণুনাশক ও পচন রোধক হিসাবে ইউজ করি, এটা তোমরা অলরেডি জানো, 40%। এটা আমার কোশ্চেন না। পরে দেখো অ্যাসিটোন হলো সব থেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাব্য। কমেন্টে দিক না, এখন এদিকে ফোকাস করো, কমেন্ট করতে বলবো তখন অ্যান্সার দিবে। খেয়াল করো, সব থেকে বহুল ব্যবহৃত জৈব দ্রাব্য কোনটা বললে বা অ্যান্সার দিতে হবে অ্যাসিটোন। কি বলেছি? অ্যাসিটোন। যেমন এই যে আমার আপুরা আছে, ওরা তো মুখে ক্রিম দেয়, কি ক্রিম দেয়? হোয়াইট টোন, ওটা বহুল ব্যবহৃত হয়। সুন্দরী সবাই কিন্তু দেয়, আমরা দেই না যদিও, মেয়েরা সবাই দেয়। তাহলে অ্যাসিটোন হলো বহুল ব্যবহৃত, হোয়াইট টোনের মতো। মনে রাখবে অ্যাসিটোন হলো সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত জৈব দ্রাবক। এরপর দেখো ঘুমের ঔষধ হিসেবে কোনটা ইউজ করে? ঘুমের ঔষধ, আমরা যখন অতিরিক্ত স্ট্রেস লাগে, প্যারা লাগে, তখন ঘুমাতে চাই স্ট্রেসটা রিলিভ করার জন্য। মনে রাখবা লাইফে প্যারা হলে ঘুমের ঔষধ খাই, তাহলে প্যারালালডিহাইড ঘুমের ঔষধ। তাহলে ঘুমের ঔষধ হিসেবে প্যারালালডিহাইড ইউজ করা হয়। এখানে খেয়াল করো, স্যারের চোখে পড়লে একটা কোশ্চেন হবে, সেটা হলো ফরমালিন ও গাঢ় অ্যামোনিয়ার যে দ্রবণ আছে, এখান থেকে হেক্সামিথিলিন বা টেট্রাঅ্যামিন, হেক্সামিথিলিন, টেট্রাঅ্যামিন বা হেক্সামিন ইউরোট্রপিন নামক যে যৌগটা পাচ্ছি, এটা দুইটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট জায়গায় ইউজ করা হয়। একটা হলো বাত জ্বর, যেটাকে তোমরা রিউমেটিক ফিভার বলো, আর একটা হলো আমার মূত্রাশয়ের কোনো রোগ, মানে ইউরিনারি ব্লাডারের কোনো রোগ। তাহলে তুমি একটু কষ্ট করে গোল করো, বাত জ্বর এবং মূত্রাশয়ের রোগের জন্য হেক্সামিন বা ইউরোট্রপিন ইউজ করা হয়। যে কোনো সময় কোশ্চেন চলে আসবে, এটা গোল করে ট্রিপল স্টার দাও, গোল করে ট্রিপল স্টার দিবে এখানে, যে বাত জ্বর এবং মূত্রাশয়ের রোগের জন্য আমরা হেক্সামিন বা ইউরোট্রপিন ইউজ করি। করেছো? এবার কমেন্ট করো, কত কমেন্ট করতে পারো, এবার দেখবো কতটুকু পড়া মুখস্থ হয়েছে, বলো। সেটা হলো, এদিকে তাকাবা না, বলো ঘুমের ঔষধ হিসেবে কোনটা ইউজ করা হয়? ঘুমের ঔষধ হিসেবে কোনটা ইউজ করা হয়? কমেন্ট করো, ঘুমের ঔষধ হিসেবে কোনটা ইউজ করা হয়? ঘুমের ঔষধ হিসেবে কোনটা ইউজ করা হয় কমেন্ট করতে হবে। সুচিত্রা সবার আগে কমেন্ট করেছো। বুশরা লিখেছে প্যারা, পিলা গ্লোবোসা, প্যারালডিহাইড, সৌমিক প্যারা, সবাই প্যারা প্যারা লিখতেছ। ইয়াসিন প্যারালালডিহাইড, সুমাইয়া উষা প্যারালালডিহাইড, অঞ্জনা সরকার প্যারালালডিহাইড, বুশরা আবার কমেন্ট কারেকশন করেছে, প্যারালালডিহাইড। শ্রুতি প্যারালালডিহাইড, রাহাত তোমার কমেন্ট ফার্স্ট দেখলাম, প্যারালালডিহাইড। শ্রুতি প্যারালালডিহাইড, প্রভা প্যারালালডিহাইড, অর্পা প্যারালালডিহাইড। ওকে ফাইন। এরপরে তুমি একটু খেয়াল করো, ক্যানিজারো এবং অ্যালডল ঘনীভবন যে বিক্রিয়াটা আছে, এটা থেকে কোশ্চেন যেটা আসে তোমরা সবাই মোটামুটি পারো, সেটা হলো যে সরেয়াতে আলফা, কি বললাম? সরেয়াতে আলফা, ভাই আলফা হাইড্রোজেন থাকলে সে কোন বিক্রিয়া দেয়? অ্যালডল ঘনীভবন। যদি আলফা হাইড্রোজেন বিহীন হয় ভাই, তাহলে ক্যানিজারো। তাহলে আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল, কি বললাম বলো, বলো। আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল, বলো। আলফা হাইড্রোজেন থাকলে কি? অ্যালডল। আলফা হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো। এটা তোমরা বের করতে পারবে, অলরেডি পড়েছো। একটু নিচে এখানে আসো, সেটা হলো পলিমারকরণ বিক্রিয়া। এটা নিয়ে আমাদের ডিটেলস পড়তে হয়, পলিমারকরণ বিক্রিয়া আমরা লাস্টে ডিটেলস পড়বো। বাট এখানে তুমি জাস্ট একটু কষ্ট করে মিথানল আর ইথানলটাকে রাইট দাও। মিথানল থেকে কি তৈরি করি আর ইথানল থেকে কি তৈরি করি একটু পরে পড়বো। বাট এখানে মিথানলের ব্যাকেলাইট আর ফর্মিকা গোল করতে হবে।
ব্যাকেলাইট আর ফর্মিকা। মিথানল থেকে আমরা ব্যাকেলাইট পাই, ফর্মিকাও পাই। আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল। তাসনিম রহমান, তোমার কমেন্টটা ফার্স্ট দেখলাম, অ্যালডল। ওকে ফাইন। এবার দেখো টলেন বিকারক, ফেইলিং দ্রবণ। ভাই আমি একটু তোমাকে বলতে চাই, সেটা হলো কে আমাকে বলতে পারবা, বইটই কিছু না দেখে অ্যান্সার দাও, সেটা হলো এটা কোন মূলক বলো তো? আমি যেটা লিখতেছি, মনে করো সি ডাবল বন্ড ও দুইটা হাত দিয়েছি, এটা আসলে কার্বনিল মূলক। আমার কথা হলো ভাই কোশ্চেন এসেছে কার্বনিল মূলক শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে। কি বললাম? কার্বনিল মূলক শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে, এটা কমেন্ট করতে হবে। ভুল কমেন্ট করলে সে আমারই কিটক্যাট খাওয়াবা, ভুল কমেন্ট করা যাবে না। কার্বনিল মূলককে আমরা শনাক্ত করি কোন টেস্ট দিয়ে, মার্ক আমরা কোশ্চেন। আচ্ছা অনেকে এটাকে বলতেছে কিটোন। হ্যাঁ, এটাকে কিটোন বলা যায় না, এটা কার্বনিল মূলক। কি বলেছি? এটা কার্বনিল মূলক। ভাই দুই সাইডে আর হলে কিটোন, এক সাইডে এইচ হলে অ্যালডিহাইড। এটা আমি কোশ্চেন করিনি। আমার কোশ্চেন ছিল যে কার্বনিল মূলক যদি হয় এটাকে কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়। শারিয়া লিখেছে ডিএনপি, 2,4 ডিএনপি হবে। ওকে ফাইন। ইয়াসিন বলেছে 2,4 ডিএনপি, পূজা 2,4 ডিএনপি, সুমাইয়া লিখছে এইবার কিটক্যাট দেন। রফিকুল ইসলাম 2,4 ডিএনপি, অঞ্জনা সরকার 2,4 ডিএনপি। ওকে ফাইন, 2,4 ডিএনপি টেস্ট। তাহলে কার্বনিল মূলক বললে কিন্তু 2,4 ডিএনপি টেস্ট বলতে হয়। তাহলে কার্বনিল মূলক যখন বলেছে ভাই তখন 2,4 ডিএনপি টেস্ট। বাট এই কার্বনিল মূলকে যখন আমি এখানে একটা এইচ দিলাম আর এখানে আমি আর দিলাম তখন কিন্তু অ্যালডিহাইড হয়ে গেল। আর সেম এই কার্বনিল মূলক, সেম কার্বনিল মূলক যদি আমি দুইটা হাতে আর দিয়ে দিতাম তাহলে এটাকে তুমি কিটোন বলতে পারতা। যে কমেন্ট করেছো যে এটা কিটোন ছিল না, ওটা কার্বনিল মূলক। এখন কথা হচ্ছে এই অ্যালডিহাইড আর কিটোন একে আমরা পার্থক্য করি মূলত টলেন বিকারক, ফেইলিং দ্রবণ, এই দুইটা বিক্রিয়া দিয়ে। কি দিয়ে? টলেন বিকারক আর ফেইলিং দ্রবণ। তোমার মনে রাখতে হবে যেটা, সেটা হলো টলেন বিকারক ফেইলিং দ্রবণ কারা দেয় কারা দেয় না। আমি মনে রাখতে বলেছি তোমাকে যে কতে কিটোন। কি বলেছি? কতে কিটোন। কতে কিছুই দেয় না। মানে কি ভাই? এই যে টলেন বিকারক পরীক্ষা বলো আর ফেইলিং দ্রবণ বলো, কোনোটাই কিটোন দেয় না। কিটোন কোনোটা বিক্রিয়াই দেয় না। তাহলে দেখো এখানে আচ্ছা যে বিক্রিয়া করে না, তাহলে লিখে রেখেছি যে কতে কিছুই করে না, কতে কিটোন। তোমার যদি কোশ্চেন আসে যে টলেন বিকারক ফেইলিং দ্রবণ কে দেয় না, ভাই অ্যান্সার দিতে হবে কিটোন। ভাই তাহলে কে দেয়? অ্যালডিহাইড। তাহলে একটু কনসেপ্ট ক্লিয়ার করো। কার্বনিল মূলক শনাক্ত করি 2,4 ডিএনপি টেস্ট। বাট যদি বলে অ্যালডিহাইড এবং কিটোন কি দিয়ে পার্থক্য করি তাহলে কিন্তু অ্যান্সার দিতে হবে ভাই টলেন বিকারক, ফেইলিং দ্রবণ। যদি দুটোটা বিক্রিয়া দেয় তাহলে ভাই এটা হলো অ্যালডিহাইড, ভাই কিছুই দেয় না তাহলে কিটোন। তাহলে এবার বলো, আমার কমেন্টে অ্যান্সার দিতে হবে। সেটা হলো আমি তোমাকে বলেছি যে টলেন বিকারক যে পরীক্ষা এটাকে বলা হয় সিলভার দর্পণ পরীক্ষা। তোমার কাছে আমার কোশ্চেন হলো সিলভার দর্পণ পরীক্ষা দেয় কে, অ্যালডিহাইড না কিটোন? কমেন্ট করবে এটা। সিলভার দর্পণ পরীক্ষা কে দেয়, অ্যালডিহাইড নাকি কিটোন? কমেন্ট করো অ্যালডিহাইড দিবে না কিটোন দিবে। অ্যালডিহাইড, অ্যালডিহাইড। শাহিদা জান্নাত, তোমার কমেন্টটা ফার্স্ট দেখলাম, অ্যালডিহাইড। বইয়ে দাগানোর সাথে সাথে একটু কমেন্ট করতে হবে। কমেন্ট করলে হয় কি যে ওটা আমার মাথায় কানেক্ট হয়ে যায়, ও আচ্ছা ভাই বলেছিল এটা অ্যালডিহাইড কিটোন। পরীক্ষার হলে আলটিমেট ওটাই মাথায় আছে। কারণ কি? কারণ হিউজ সিলেবাসে তোমাকে পরীক্ষা দিতে হবে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই তো সোমবার তোমাদের রিভিউ আছে, রিভিউয়ের সিলেবাসটা কমপ্লিট করাটাই টাফ হয়ে যায়। তো সেখানে তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করবে তো তখন ওই দিন তো তুমি আসলে রিভাইজ দেওয়ার সুযোগ পাবে না। তোমার মাথায় যে রেসিডুয়াল নলেজ আছে ওটা থেকে অ্যান্সার করে আসতে হয়। তুমি যেগুলো ভুল করেছো, ভাইয়ারা ক্লাসে নেমোনিক বা ছন্দ দিয়ে পড়িয়েছে, তুমি কমেন্ট করেছিলে, কোথাও দেখেছিলে, ভাইয়ারা বারবার জোর দিয়েছিল, এগুলোই কিন্তু আলটিমেট তোমার মাথায় রেসিডুয়াল নলেজ, পরীক্ষার হলে ওটাই মনে পড়ে। এবার আসো যে অ্যাসিটিক অ্যাসিড বা বিভিন্ন অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিড কোথায় কোনটা ইউজ করে, এখান থেকে আমি একটা কুইজ ধরবো, আমাকে বলতে হবে। আমি একটু তোমাকে পড়িয়ে দিই। সেটা হলো ফর্মিক অ্যাসিড হলো ভীমরুল বা পিঁপড়াতে পাওয়া যায়। কোথায়? বা ভীমরুল বা পিঁপড়াতে পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে পাওয়া যায়, ফাইন, এটাও তোমরা জানো। বা প্রোপানোয়িক অ্যাসিড চর্বিতে পাওয়া যায়।
এটা আমরা একটু পরে পড়বো, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ওখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল আমরা পাস্ট প্রেম দিয়ে মনে রাখি, ওই প্রেমে ছিল প্রোপানোয়িক অ্যাসিড, এটা নিয়ে প্রবলেম না। বিউটারিক অ্যাসিড পাওয়া যায় বাটারে, বা বিউটারিকে ব আছে, বাটারে ব আছে, তাহলে বিউটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় মনে রাখতে হবে বাটারে। বা স্টিয়ারিক অ্যাসিড পাওয়া যায় প্রাণীজ চর্বি, উদ্ভিদ তেল। একবার একটু চোখ বুলাও, এই বক্সটা থেকে আমি একটা কোশ্চেন করব, একবার একটু চোখ বুলাও তো। আমার কোশ্চেন হলো তোমার কাছে, সেটা হলো বিউটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, বা বিউটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, এটা হলো তোমার কাছে আমার কোশ্চেন। বিউটারিক অ্যাসিড বাটার, নুসরাত বলেছে বাটার। সুমাইয়া শিমু পিঁপড়ার ইমোজি দিছো কেন? বাটার, ফাইন। ঈশিতা বলেছে বাটার, আরিফাও বলেছে বাটার, বুশরা বাটার, ইয়াসিন বলেছে মাখন। ভালো হয়ে যাও ইয়াসিন। সুমাইয়া বলেছে বাটার, সৌমিক রায় বাটার, ওকে ফাইন, বাটারে ছিল। হ্যাঁ ভাই, বাটারে ব আছে, বিউটারিকে ব আছে। ফ্যাটি অ্যাসিডে যাও, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা অলরেডি আমরা পড়েছি। সেটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা, এটা আসে। তুমি মনে রাখবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পাস্ট প্রেম, মানে সাপোজ ইয়াসিনের আগে একটা পাস্ট অতীতের প্রেম ছিল, এখন আর নেই, তবে পাস্ট প্রেম। পথে মনে রাখবে পামেটিক অ্যাসিড, বা পথে পামেটিক, শয়টতে স্টিয়ারিক অ্যাসিড, প্রেমে মনে রাখতে হবে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এই তিনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বাকিগুলো অসম্পৃক্ত। সুপার ইম্পর্টেন্ট লাইন, কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলকটা বন্ড COOH, এটাকে শনাক্ত করা হয় কি দিয়ে? 5% সোডিয়াম বাইকার্বনেট। বা সুপার ইম্পর্টেন্ট, 5% সোডিয়াম বাইকার্বনেট। কমেন্ট করো, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা হয় কি দিয়ে? কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা হয় কি দিয়ে? কমেন্ট করতে হবে। এই অনেকে ফেসবুক চালাচ্ছ, আমার কেন জানি মনে হচ্ছে মেসেঞ্জারও চালাচ্ছ, বাসা মেসেঞ্জার বন্ধ করো। আমাকে বলতে হবে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা হয় কি দিয়ে? কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করো কি দিয়ে, এটা কমেন্ট করতে হবে। দেখো একটু খেয়াল করো, এস্টার, আমরা জানি যে যে ধরনের স্মেলগুলো তুমি নিচ্ছ বা গন্ধ পাচ্ছ, এগুলো সবই হলো মূলত এস্টার। তা এস্টার আমাদের পড়তে হয় চারটা, অলরেডি ক্লাসে তোমরা পড়েছো সবাই, যে পাকা কলা। এই যে আমরা তো সুন্দর করে একটা কলা আঁকি, আমার ছবি আঁকা এমনিই ভালো, এ নিয়ে আবার প্রশংসা করার কোনো দরকার নেই। দেখো কলা আঁকতে যাই বেগুন হয়ে যাচ্ছে, হচ্ছে না কেন? দেখছো আমার ছবি এত ভালো, ছবি আঁকা হচ্ছে না। এটা হলো পাকা কলা, একটু আমের মতো হয়েছে। পাকা কলা তুমি এভাবে পাঁচের মতো করে মনে রাখবে। পাকা কলা যেহেতু পাঁচের মতো দেখতে, পেন্ট্রাইল অ্যাসিটেট। পাকা কমলা, কমলার ইংরেজি যেহেতু অরেঞ্জ, মনে রাখতে হবে অকটাইল অ্যাসিটেট। জেসমিন আর আনারস, জেসমিনে যেহেতু জ আছে, মনে রাখতে হবে বেনজাইল অ্যাসিটেট। তাহলে জেসমিনে যেহেতু জ আছে, তাহলে মনে রাখতে হবে বেনজাইল অ্যাসিটেট। আর আনারস, তাহলে আনারস লিখতে যেহেতু চারটা শব্দ, তাহলে তুমি ওভাবে মনে রাখবে যে ভাই এটা হলো বিউটাইল বিউটারেট। কি বলো? বিউটাইল বিউটারেট। এরপর সুপার ইম্পর্টেন্ট লাইন, এস্টার শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে? আমরা অনেকে জানি না এটা, সেটা হলো ফেরিক হাইড্রামিন পরীক্ষা। কি পরীক্ষা? উচ্চারণ করো, ফেরিক, মুখে উচ্চারণ করো। কি বলেছি? ফেরিক হাইড্রামিন পরীক্ষা। কোশ্চেন আসবে, এস্টার শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে? কি আসবে? এস্টার শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে? অ্যান্সার হবে ফেরিক হাইড্রামিন। কমেন্ট করতে হবে এস্টারের শনাক্তকারী টেস্টের নাম কি? অনেকেই পারবে না, যারা খেয়াল করেনি পারবে না। সেটা হলো এস্টারের শনাক্তকারী টেস্টের নাম কি? ইম্পর্টেন্ট টপিক দিকে চলে আসলাম আমরা। এস্টারের শনাক্তকারী টেস্টের ফেব্রিক হাইড্রামিন আছে, একটু ভুল হয়েছে, সমস্যা নেই, ফেরিক হাইড্রামিন। স্পেলিং মিস্টেক হলে প্রবলেম নেই। বুশরা বলেছে ফেরিক হাইড্রামিন, রফিকুল ফেরিক হাইড্রামিন, পূজা চ্যাটার্জি ফেরিক হাইড্রামিন, সুমাইয়া বলেছে ফেরিক হাইড্রামিন। পাঁচের মতো দেখতে, পাকা কলা, ফেরিক হাইড্রামিন। ওকে, কৃষ্ণা দাস বলেছো, তোমার কমেন্ট ফার্স্ট দেখলাম, ফেরিক হাইড্রামিন। দিশা বলেছো ফেরিক হাইড্রামিন,
মিনাও বলেছে ফেরিক হাইড্রামিন, তোমাদের কমেন্ট ফার্স্ট দেখেছি। ওকে ফাইন, ফেরিক হাইড্রামিন টেস্ট, হ্যাঁ এটা আমরা বইয়ে লাস্টে থাকার কারণে অনেক সময় স্কিপ করে চলে যায়। ফেরিক হাইড্রামিন মনে রাখতে হবে। এবার যাও গ্লিসারিন, এবার ঠান্ডা মাথায় গুরুত্বপূর্ণ টপিক শুরু হয়ে গেল, কিন্তু ডাক্তার স্যারদের ফেভারিট জায়গা। এবার একটু ঠান্ডা মাথায় ফোকাস করতে হবে, ফোনের নোটিফিকেশন অফ, অন্য কোনো দিক তাকানো যাবে না, শুধুমাত্র মাস্টার বুক এবং আমার কথা শুনতে হবে। দুই একটা কমেন্ট করতে বলবো, যেটা ওটা কমেন্ট করে দিবে। সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিনের দুইটা আলাদা নাম আছে, এটাকে গ্লিসারলও বলা যায়, বা তুমি বলতে পারো 1,2,3 প্রোপেন ট্রাইল। ভাই এটা কেন বলেছি, দেখো পাশের সংকেতটার দিকে যদি একটু খেয়াল করো, সংকেতটা দেখো CH2OH CHOH CH2OH। এখানে কার্বক্সিলিক মূলক আছে তিনটা। কয়টা? ভাই তিনটা। তো তিনটা মানে হলো এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল। কি এটা? পলিহাইড্রিক অ্যালকোহল। তা তোমার সব নামগুলো জানতে হবে গ্লিসারিনের। গ্লিসারল, 1,2,3 প্রোপেন ট্রাইল। এখন কথা ভাই ডাক্তারদের কেন এই জায়গাটা পছন্দ হবে, এই পলিহাইড্রিক অ্যালকোহল কেন ডাক্তারদের ফেভারিট? এর একমাত্র কারণটা তুমি দেখো, এর ব্যবহারটা পড়তে হয়। ব্যবহার কি ভাই? পলিহাইড্রিক অ্যালকোহল আই ড্রপে ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। কি হিসেবে? ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। কোথায়? চোখের যে ড্রপটা আছে। তাহলে তোমার গ্লিসারিন চোখের ড্রপ বা আই ড্রপে ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। এটার উপরে ট্রিপল স্টার গ্লিসারিনের ব্যবহার। এবার আসো গ্লিসারিনের নিচ থেকে পড়তে হবে গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব। এখনই মুখস্থ করো 1.26। কমেন্ট করো গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত, সংখ্যাটা কমেন্ট করতে হবে। গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত? ভাই 1.26 কমেন্ট করো। ভাই 1.26 গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কমেন্ট করতে হবে 1.26। দেখেছো একজন ভুল করেছো, অঞ্জনা সরকার আইডি থেকে যে কমেন্ট করেছো, তুমি কমেন্ট করেছো এস্টারকে শনাক্ত করে অ্যাক্টোলিন। এটা ভুল, কিন্তু এস্টার শনাক্তকারী টেস্টের নাম ফেরিক হাইড্রামিন। এটা ভুল করে, স্বাভাবিক। তোমার মনে রাখতে হবে এস্টার মানে ফেরিক হাইড্রামিন। 1.26 বুশরা লিখেছো 26, সুমাইয়া বলেছো 1.26 ফাইন। সুমাইয়া চারবার কমেন্ট করেছো 1.26। শিফা ফার্স্ট দেখলাম তোমার কমেন্ট 1.26। শারিয়ার হৃদয় হালদার 1.26। ওকে ফাইন। দিশা 1.26। এরপর দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হয়, তোমার হাজারি স্যার অনুশীলনীতে আছে, সেটা হলো স্পেন্ট লাইয়ের ভিতরে গ্লিসারিন কত পার্সেন্ট থাকে। স্পেন্ট লাইয়ের ভিতরে গ্লিসারিনের পার্সেন্টেজ মুখস্থ করতে হবে 3 থেকে 5%। কয় পার্সেন্ট? 3 থেকে 5। এটা দাগাও, স্পেন্ট লাইয়ে গ্লিসারিন থাকে 3 থেকে 5%। এবার আসো তোমরা যে অ্যাক্রোলিন নিয়ে দুঃখ করতেছো, এবার চলে আসো গ্লিসারিনের শনাক্তকারী টেস্ট। গ্লিসারিনের শনাক্তকারী টেস্টের নাম কি বলে? সুপার ইম্পর্টেন্ট, বিগত সালে আশা করছেন গ্লিসারিন শনাক্ত করি অ্যাক্রোলিন পরীক্ষা দিয়ে। কি দিয়ে? অ্যাক্রোলিন পরীক্ষা। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট যে গ্লিসারিনের শনাক্তকারী টেস্ট কোনটা, বা অ্যাক্রোলিন টেস্ট। বা এই টেস্টে নিরোধক হিসেবে দুইটা জিনিস ইউজ করা হয়। এর ভিতরে তুমি গোল করে নাও KHSO4 কথাটা, P2O5 কথাটা। কোশ্চেন যদি হয় এখান থেকে কোশ্চেন হবে এটা যে অ্যাক্রোলিনের সংকেত নিচের কোনটি। তাহলে দুইটা কোশ্চেন আসতে পারে। গ্লিসারিনের শনাক্তকারী টেস্টের নাম বলে অ্যাক্রোলিন টেস্ট, বা অ্যাক্রোলিনের সংকেত আসলে এটা লাগাতে হবে। অ্যাক্রোলিনের সংকেতের উপরে ট্রিপল স্টার দিতে হবে। অ্যাক্রোলিনের সংকেতটা দাঁড়াও। এবং আমাকে বলতে হবে, পারবা না, সেটা হলো বলবে যে গ্লিসারিনের, না সহজ হয়ে যায়, তোমরা আমাকে বলবে যে গ্লিসারিন শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে। দেখি কে আগে কমেন্ট করে। ক্লাসের জন্য আইডি সবার আগে কমেন্ট করেছে অ্যাক্রোলিন পরীক্ষা। আইডির নাম হলো ক্লাসের জন্য আইডি। অ্যাক্রোলিন টেস্ট হৃদয় হালদার। সুমাইয়া বলেছে অ্যাক্রোলিন, বুশরা বলেছে অ্যাক্রোলিন, সঞ্জিতা তিশা ফার্স্ট কমেন্ট দেখলাম অ্যাক্রোলিন। সৌমিক তুমি বলেছো অ্যাক্রোলিন টেস্ট, প্রীতি অ্যাক্রোলিন, রফিকুল অ্যাক্রোলিন। ওকে ফাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্লিসারিন শনাক্ত করা হয় অ্যাক্রোলিন টেস্ট দিয়ে। অ্যাক্রোলিনের সংকেতটা পড়তে হবে। নিচে চলে আসো, ফেনলের যে ব্যবহার এখানে লিখেছি সুপার ইম্পর্টেন্ট। আমাদের সিয়াম্বার খুবই পছন্দের একটা কথা যে যেগুলো ইম্পর্টেন্ট বলে ভাই বলে সুপার ইম্পর্টেন্ট। এবং শিহাব ভাইয়ের একটা ডায়লগ আছে, সেটা হলো খুব আসে মানে বারবার আসে,
এটা হলো খুব আসে টপিক, মানে বারবার আসবে ফেনলের ব্যবহার। দেখো 1% ফেনল যদি তুমি ইউজ করো সেটাকে ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করে, বাট যদি তুমি 0.2% বলো সেটা কিন্তু অ্যান্টিসেপটিক। তাহলে কথা ঘোলানো যাবে না। যদি 1% বলে ভাই এটা ডিসইনফেক্টেন্ট, 1% বললে ডিসইনফেক্টেন্ট। ভাই পার্সেন্টেজ যদি কম হয় 0.2 হয় ভাই অ্যান্টিসেপটিক, মনে রাখবে। ভাই যদি কম হয়, দেখো সংখ্যাটা 0.2 আর এটা হলো 1, তাহলে এটা বেশি না, এটা কম না? তাহলে এটা হলো অ্যালফাবেটটাও কম, মানে এ দিয়ে শুরু হয়েছে। 0.2 বললে বলবা অ্যান্টিসেপটিক। ভাই সংখ্যা যদি বেড়ে যায় 1, তাহলে ভাই ডিসইনফেক্টেন্ট। তাহলে কমেন্ট করতে হবে যে ফেনলে 0.2% দ্রবণ, কত পার্সেন্ট? 0.2% দ্রবণ কি হিসাবে ইউজ করবা তুমি? ফেনলের 0.2% দ্রবণ যদি হয় এটাকে তুমি কি হিসাবে ইউজ করবে? অ্যান্টিসেপটিক নাকি ডিসইনফেক্টেন্ট? উপমা, তোমার কমেন্ট ফার্স্ট দেখেছি, তুমি বলেছো ডিসইনফেক্টেন্ট, ফাইন। বুশরা বলেছো অ্যান্টিসেপটিক। 0.2 হলে অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করবো, ভাই যদি 1% হয় ডিসইনফেক্টেন্ট। এরপর যাও, নিচে একটা কথা আছে যে ব্যাকলাইট প্লাস্টিক, সুপার ইম্পর্টেন্ট। ব্যাকলাইট প্লাস্টিক তৈরি করার জন্য আমরা ফেনল ইউজ করি, যদিও এটা ভ্যাসিয়াম বা লাস্টে একসাথে সব করে দিয়েছে পলিমার, বাট এখানে গোল করতে হবে ব্যাকলাইট প্লাস্টিক আমরা ইউজ করি, ফেনল থেকে তৈরি করি। আর পিক্রিক অ্যাসিড যেটা আছে, পিক্রিক অ্যাসিড থেকে আমরা বার্নল ক্রিম তৈরি করি। তোমার তোমার সফলতা থেকে যাদের জ্বলতেছে প্রচুর, জ্বললে কি দিতে হবে ভাইয়া? এই পিক্রিক অ্যাসিড দিতে হবে। পিক্রিক অ্যাসিডটা আমরা কোথায় ইউজ করি জানো? কোথাও যদি পুড়ে যায়, জলে যদি, তাহলে আমরা বার্নল ক্রিম দাও না, বার্ন হলে ওখানে আমরা পিক্রিক অ্যাসিডটা ইউজ করি। পিক্রিক অ্যাসিড তৈরি করা হবে ফেনল থেকে। এটা ডাক্তার স্যারের চোখে বলে কোশ্চেন হয়ে যাবে যে ফেনলের ব্যবহার হলো পিক্রিক অ্যাসিড তৈরি, পিক্রিক অ্যাসিড থেকে আবার বার্নল ক্রিম তৈরি করা হয়। এরপর ফেনলের যে ব্যবহার আছে এটা একটু তুমি রিডিং পড়লে পারবে। হ্যাঁ, ফেনলের ব্যবহার খুব একটা কঠিন না, তবে এই লাস্টেরটা দেখো, এটা অন্য বইয়ের ইনফরমেশন যে পেইন কিলার বা অ্যানালজেসিক ঔষধের জন্য ফেনল ব্যবহার করা হয়। এটা আসলে কি যে অ্যাসপিরিন তৈরির জন্য ব্যবহার করা হয়, ওটা বলেছে পেইন কিলার বা অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে ব্যথা কমায়। এবার আসো কোপ বিক্রিয়া, রাইমার টাইম্যান বিক্রিয়া। ভাই কোপ বিক্রিয়াতে ক আছে, কি বলেছি ভাই? কোপ বিক্রিয়াতে ক আছে, রাইমার টাইম্যানে কিন্তু কোনো ক নেই। তো মনে রাখতে হবে যে কোশ্চেন আসে কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়, রাইমার টাইম্যান বিক্রিয়ায় কি তৈরি হয়। খেয়াল করো, একটায় স্যালিসাইলিক অ্যাসিড আর একটায় স্যালিস অ্যালডিহাইড। ভাই কিভাবে মনে রাখবো? কোপ বিক্রিয়ায় যেহেতু ক আছে, কোপ বিক্রিয়ায় কি আছে? ক আছে, স্যালিসাইলিকে তো ভাই ক আছে, তাহলে তুমি মনে রাখবে ভাই কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় আর রাইমার টাইম্যান বিক্রিয়ায় স্যালিস অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে ভাই কোবে ক আছে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, আর যদি বলে রাইমার টাইম্যান তাহলে স্যালিস অ্যালডিহাইড। তাহলে আমাকে বলতে হবে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় কোন বিক্রিয়ায়? কি বলেছি? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় কোন বিক্রিয়ায়? স্যালিসাইলিক কোপ। অঞ্জনা সরকার আইডি থেকে ফার্স্ট কমেন্ট এসেছে। প্রীতিও বলেছে কোপ। ভাই কেন? কারণ কোবে ক আছে, স্যালিসাইলিকে ক আছে। সুমাইয়া, বুশরা, ইয়াসিন কোপ, কোপ বিক্রিয়া। আর রাইমার টাইম্যান বললে তোমার স্যালিস অ্যালডিহাইড। এবার আসো ফেনলকে আমরা শনাক্ত করব। দেখো ফেনলকে শনাক্ত করার জন্য তিনটা কথা মনে রাখতে হয় ভাইয়া। কয়টা? তিনটা। এক হলো FeCl3 ফেরিক ক্লোরাইড, বর্ণটা লাগবে ফেরিক ক্লোরাইডের জন্য বেগুনি বর্ণ, ব্রোমিন পানির জন্য হলদে সাদা বর্ণ। আর একটা টেস্ট ইম্পর্টেন্ট, কে বলতে পারবে যে ফেনল শনাক্তকারী আর একটা নামধারী বিক্রিয়া আছে, সেটা হলো লিভারম্যান পরীক্ষা। কি বলেছি? লিভারম্যান পরীক্ষা, সুপার ইম্পর্টেন্ট। যে ফেনল শনাক্ত করা হয় কোন পরীক্ষা দ্বারা? অ্যান্সার দিতে হয় লিভারম্যান। তাহলে সবাই বলো ফেনল শনাক্তকারী টেস্ট। ভাইয়া সবগুলোই ঠিক আছে, বাট 3 নম্বরে মনে রাখতে হবে লিভারম্যান। তাহলে কমেন্ট করো ফেনল শনাক্ত করা হয় কোন টেস্ট দিয়ে, কমেন্ট করো লিভারম্যান। নামটা ইম্পর্টেন্ট, যে কোনো সময় চলে আসবে, লিভারম্যান। তাহলে মনে রাখতে হবে লিভারম্যান। ফেনল শনাক্ত করে কি দিয়ে? লিভারম্যান। কমেন্টের সাথে সাথে মুখে বলো, কি বলেছি? লিভারম্যান বিক্রিয়া, লিভারম্যান। আশিকা অ্যান্সার করেছে লিভারম্যান বিক্রিয়া, লিভারম্যান। হ্যাঁ,
নাও তোমাদের জন্য একটু রেস্ট, 1 মিনিট। যতটুকু পড়িয়েছি একবার একটু রিক্যাপ করো, পেজগুলো একবার একটু চোখ বুলাও 30 সেকেন্ডের ভিতরে। আচ্ছা, তাহলে যতটুকু পড়েছি ওখান থেকে আমি একটু কোশ্চেন করব। সেটা হলো আমাকে বলতে হবে ফেরিক হাইড্রামিন টেস্ট দিয়ে কি শনাক্ত করি। কে আগে কমেন্ট করে দেখি, ফেরিক হাইড্রামিন টেস্ট দিয়ে কি শনাক্ত করি? কে কমেন্ট করতে পারো? যতটুকু পড়েছি আমরা একটু রিভাইজ দেব। ফেরিক হাইড্রামিন টেস্ট দিয়ে কি শনাক্ত করি? শারিয়া সবার আগে কমেন্ট করেছে স্টার, আশিকা তাসনিম স্টার, সুমাইয়া উষা করেছে স্টার, দেন অঞ্জনা সরকার স্টার, আমিনা সরকার তুমি করেছে স্টার। আমাদের সাথে আমাদের সেলিব্রিটি আলফাজ ভাইও দেখতেছে তোমাদের সাথে। বুশরা স্টার, ইয়াসিন বলেছে স্টার, সুমাইয়া উষা স্টার, ফাইন স্টার, শিফা বলেছে স্টার স্টার। ওকে ফাইন। এবার বলো তো, আমাকে বলতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করে কি দিয়ে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করে কি দিয়ে? এটা অনেকে ভুলে গিয়েছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে কি দিয়ে পার্থক্য করবে? নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড সবাই বলেছো নাইট্রাস অ্যাসিড। এবার আসো নাইট্রোগ্লিসারিন, সুপার ইম্পর্টেন্ট জায়গা, সিয়াম ভাইয়ের ফেভারিট জায়গা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। সেটা হলো নাইট্রোগ্লিসারিনের যে সংকেত আছে এটা আসে, নাইট্রোগ্লিসারিনের সংকেত নিচের কোনটি? একটু খেয়াল করো, এখানে নীলকালি দিয়ে যেটা লেখা আছে এটা আসলে কার সংকেত জানো? গ্লিসারিনের সংকেত ছিল। 1 2 3 প্রোপেন ট্রাইঅল। এখন এই হাইড্রোজেনটাকে সরিয়ে যদি তুমি 3টা নাইট্রো মূলক নিয়ে আসো তাহলে সেটা হয়ে যায় নাইট্রোগ্লিসারিন। ভাইয়া নাইট্রোগ্লিসারিন দেখো কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? 5টা। 2 2 4 একটা 5টা। ভাইয়া নাইট্রোজেন 3টা, অক্সিজেন 9টা। তাহলে এটা হলো তোমার নাইট্রোগ্লিসারিনের সংকেত। কোশ্চেন আসবে নিচের কোনটি নাইট্রোগ্লিসারিনের সংকেত? পরীক্ষা হলে ভুলে গেলে একটু মাথা কাটিয়ে অ্যান্সার করতে হবে, বাট আমি বলবো মুখস্থ করে যেতে, কারণ এখন মার্ক পাওয়া জরুরি না চান্স পাওয়া জরুরি? অবশ্যই চান্স পাওয়া জরুরি। তো তুমি এটা মুখস্থ করে যাবে ভাই, নাইট্রোগ্লিসারিনের সংকেত এটা। এখন আনফর্চুনেটলি যদি তুমি ভুলে যাও, তুমি জানো তো যে গ্লিসারিন থেকে নাইট্রোমূলক যোগ করবো হাইড্রোজেন 3টা সরিয়ে দিয়ে, হিসাব করে যেটা আসবে। এবং নাইট্রোগ্লিসারিন থেকে কি কি তৈরি করা হয় এটা সুপার ইম্পর্টেন্ট, দেখো লেখা আছে 100% ম্যাট। কি দিয়ে মনে রাখবো? এ বি সি ডি। কি দিয়ে মনে রাখবো? এ বি সি ডি। ভাইয়া এতে হলো অ্যানজাইনা, মানে বুকে ব্যথা, যেটা তোমাদের বইয়ে লেখা আছে হৃদশুল, মানে ওই যে বাংলা ছবিতে কোনো একটা ব্যাড নিউজ পেলে নায়িকার বাবা যে বাম পাশে হাত দিয়ে পড়ে যেত, ওটা অ্যানজাইনা। যদিও অ্যানজাইনার ব্যথা আসলে কোথায় অনুভূত হয় তোমার বইও লেখা আছে উরফলকের মাঝে, আসলে অ্যানজাইনার ব্যথাটা কিন্তু বুকের মাঝখানে অনুভূত হয়। তাহলে ভাই ওই যে বাংলা ছবিতে যে আমিনার মা বলে বাম পাশে হাত দিয়ে পড়ে যেত, ওটা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা। বাম পাশে কিসের ব্যথা হয়? গ্যাস্ট্রিকের ব্যথা। যে মুভি বানিয়েছে সে তো জানে না। এই আসলে তোমার অ্যানজাইনা বা হৃদশুল যেটা, এটা উরফলক বা মিড স্টারনাম যেটা আছে তোমাদের স্টারনামের মাঝখানে অনুভূত হয়। তাহলে অ্যানজাইনা পেক্টোরিস, অ্যাজমা বা হাঁপানির যে প্রবলেম। বিতে মনে রাখবে ব্লাস্টিন, সিতে মনে রাখবে কর্ডাইট। বিতে ব্লাস্টিন, সিতে কর্ডাইট, আর ডিতে ডেনামাইট। ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেনামাইট তৈরিতে কি ইউজ করা হয়? নাইট্রোগ্লিসারিন। আর এই নতুন ইনফরমেশনটা তুমি মনে রাখবে, হার্ট ফেইলর বা পোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে অ্যাডজুভেন্ট থেরাপি যদি দেয়, এটা ডিটেলস তোমাদের লাগবেই না। অ্যাডজুভেন্ট কি, নিউ অ্যাডজুভেন্ট কি, তো অপারেশন করেছে কোনো একটা ক্যান্সারের, এরপরে একটা যদি আমি কেমোথেরাপি দিই, জাস্ট ওটা অ্যাডজুভেন্ট থেরাপি। এটা মনে রাখবে যে অ্যাডজুভেন্ট থেরাপি বললে সেখানে আমি নাইট্রোগ্লিসারিন দাগাবো। নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে কত তাপমাত্রায় বিস্ফোরিত হয় এবং গলনাঙ্ক কত এটা জানতে হয়। বা গলনাঙ্ক -29°C। কত? -29°C। এবার যদি বলে কত ডিগ্রি সেলসিয়াসে বিস্ফোরিত হয়? 218। তাহলে দুইটা টেম্পারেচার বলেছি, দুইটা দাগাও। 218°C -29°C। কমেন্ট করতে হবে
নাইট্রোগ্লিসারিনের গলনাঙ্ক কত? কিউট মান কিন্তু -29। তাহলে বলো নাইট্রোগ্লিসারিনের গলনাঙ্ক কত? নাইট্রোগ্লিসারিনের গলনাঙ্ক কত? ইয়াসিন লিখছে মেয়ের বাবার গ্যাস্ট্রিকের ব্যথা, তার মানে উনি তেলে ভাজা খায়। তার জন্য ট্রিটমেন্ট হলো ওষুধে কাজ না করলে গ্রাভিসল বা গ্রাভিস্টা, ট্রিটমেন্টও দিয়ে দিলাম। সুমাইয়া ফার্স্ট কমেন্ট করেছো -29, ইয়াসিন বুশরা -29, ফাইন। তাহলে -29°C। এরপর টিএনটিতে আসো। ভাইয়া টিএনটিটা একটু বুঝে পড়তে হবে, সেটা হলো কঠিন টিএনটির গলনাঙ্ক 80°C। যত গলনাঙ্ক আছে সিয়াম ভাই এই অধ্যায়ের লাস্টে সব কিন্তু এক জায়গায় করেছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাও এখানে দাগিয়ে নাও 80°C। টিএনটির বিস্ফোরণ শক্তি 2.8 মেগাজুল পার কেজি, এটা দাগাতে হবে। ভাইয়া ইম্পর্টেন্ট হলো ব্যবহার টিএনটি। কি ইম্পর্টেন্ট? ব্যবহার। ব্যবহার কি ভাইয়া? হাত বোমা, বোমশেল, টর্পেডো, অ্যামাটল। কি কি বললাম বলো তো? হাত বোমা, বোমশেল। আমার সাথে সাথে বলো, কি বললাম? হাত বোমা, বোমশেল, টর্পেডো, অ্যামাটল। অ্যামাটলের উপরে স্টার দিতে হবে সংযুক্তি সহ। অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে টিএনটি যোগ করলে সেটাকে বলা হয় অ্যামাটল। তবে অ্যামাটল তৈরিতে টিএনটি ইউজ করা হয়। তাহলে ব্যবহারে এখানে ট্রিপল স্টার দাও, টিএনটি এর ব্যবহারে ট্রিপল স্টার। ডেটল ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাও স্যারের চোখে বলে কোশ্চেন আসার মতো। খেয়াল করো, ডেটল থেকে কোশ্চেন ধরবো। ভাইয়া ভিজিট কত দিব? একজন দিচ্ছে 15,000 টাকা। দেখো সেটা হলো ডেটল, একটু এই সংকেতটা তোমার বইয়ের পাশে লিখে নিবে। ডেটলের সংযুক্তিতে অনেক কিছু আছে, বাট অনেক কিছু তোমার জন্য লাগবে না। প্রধান উপাদান যেটা 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, যেটা সংকেত দেখেছি এটাকে বলা হয় ক্লোরোজাইলিনল। এটা হলো ডেটলের প্রধান উপাদান। কি বলেছি? প্রধান উপাদান। কবির স্যারের অনুশীলনীতেও কোশ্চেন আছে যে ক্লোরোজাইলিনলের কত নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত, কত নাম্বার কার্বনে? 4 নাম্বার। তো এটা কবির স্যারের অনুশীলনী করছেন। তো তোমার এই সংকেতটা আগে লিখে নিতে হবে, ক্লোরোজাইলিনলের সংকেতটা আসলে কি। ব্যাস সংকেতটা লিখে নাও। এটা হলো প্রধান উপাদান। তবে তোমার মনে রাখতে হবে এটা যতই প্রধান উপাদান হোক এর পার্সেন্টেজ কিন্তু বেশি না। পার্সেন্টেজ হলো সব থেকে কম, 4.8%। কত পার্সেন্ট? 4.8%। তাহলে দাগাও 4.8% হলো ক্লোরোজাইলিনল। এবং আমাকে অ্যান্সার দিতে হবে ক্লোরোজাইলিনলের কত নাম্বার কার্বনে ক্লোরিন উপস্থিত। কি বলেছি? ক্লোরোজাইলিনলের কত নাম্বার কার্বনে ক্লোরিন উপস্থিত, এটা কমেন্ট করতে হবে। সুচিত্রা সবার আগে কমেন্ট করেছো 4 নাম্বার, থ্যাঙ্কস। পূজাও বলেছো 4, সুমাইয়া 4, উপমা বলেছো 4 নাম্বার কার্বনে। এবং এবার একটা পারবা না, টাকা বানাও দিকে, টাকায় নিষেধ করছি, ওদিক তাকাচ্ছ কেন? বলো ক্লোরোজাইলিনল কত পার্সেন্ট ছিল? ক্লোরোজাইলিনল কত পার্সেন্ট ছিল ডেটলে? অনেকে পারবে না, এটা ভুল করবে। কে কমেন্ট করতে পারে ক্লোরোজাইলিনল কত পার্সেন্ট ছিল? .8 ফার্স্ট কমেন্ট করেছে বুশরা। শিফা 4.8, সুমাইয়া তাবাসসুম, সুমাইয়া উষা 4.8। সুমাইয়া উষা কয়বার কমেন্ট করেছে? 1 2 3 4। দেখো প্যারাসিটামল, এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, কোনো ডাক্তার স্যারের চোখে পড়লে কোশ্চেন হবে, সেটা হলো বা একটু খেয়াল করো, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। মানে তোমার বাইরে হাত কেটে গিয়েছে, ওখানে তুমি একটা অ্যান্টিসেপটিক দিতে পারো। বাট মনে করো সাপোজ সুমাইয়া তোমার মুখের ভিতরে একটা ঝামেলা হয়েছে যেখানে একটা অ্যান্টিসেপটিক দেওয়া দরকার, তা হাতের উপরে যেটা তুমি দিতে ওটা কি এখন তোমাকে খাইয়ে দেওয়া পসিবল? খাওয়ানো তো পসিবল না, ওটা তো বডিতে হার্মফুল ইফেক্ট করবে। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক পাওয়া যায় আলাদা করে, যেটা বডির ভিতরে ইন্টারনালি ইউজ করা যায়। তাহলে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে আমরা স্যালোল ইউজ করি। সুপার ইম্পর্টেন্ট লাইন, 100% ম্যাচ, যে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক কোনটা? ব্যাস স্যালোল। স্যালোলের আরেকটা নাম কি দেয়া আছে? ফিনাইল স্যালিসাইলেট। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো স্যালোল, ফিনাইল স্যালিসাইলেট অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। এরপর প্যারাসিটামলে যাও। প্যারাসিটামল ব্যথা নিবারক ও জ্বর উপশমকারী হিসেবে ইউজ করা হয়, এটা তো আমরা জানি, কিছু হলে নাপা 500 mg। তাহলে ব্যথা নিবারক ও জ্বর উপশমকারী।
এর আর একটা কিউট নাম আছে অ্যাসিটামিনোফেন। মানে আমরা যতই প্যারাসিটামল বা নাপা নামে চিনি, অন্য কান্ট্রিতে গেলে কিন্তু এটা বলে চিনবে না, ওখানে কি বলতে হবে, অ্যাসিটামিনোফেন দেন তো, এটা বলতে হবে। তাহলে গোল করো অ্যাসিটামিনোফেন। একটা টেম্পারেচার আছে, এটা একটু দাগাবে, সেটা হলো 101.3, এর উপরে গেলে আমরা প্যারাসিটামল দিই। এবং এখানে একটা সংকেত আছে, এটা হলো প্যারাসিটামলের সংকেত। এটা দেওয়ার একটা কারণ আছে। কারণটা কি জানো? ভাই এখান থেকে একটা কোশ্চেন এসেছে যে প্যারাসিটামলে, ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল করো, প্যারাসিটামলে কোন কোন কার্যকারী মূলক থাকে, প্যারাসিটামলে কোন কোন কার্যকারী মূলক থাকে। এটার জন্য দেখো, তুমি যদি সংকেতটা না জানো তাহলে এটা কিন্তু পারবে না। এটা কিন্তু বিগত সালে আশা করছে প্যারাসিটামলে, ইভেন আমি লাস্ট ক্লাসে প্যারাসিটামলের সংকেত গোল করেছি, অনেকে বলেছে ভাই সংকেত আসবে না, সংকেত তো আসবে না, সংকেতে কি কি কার্যকারী মূলক থাকে এটা কোশ্চেনে আসবে। তাহলে এটা যদি সংকেত হয়, দেখো তোমার বইয়ে কিন্তু লেখা ছিল প্রথমে না হাইড্রক্সি, হাইড্রক্সি মূলক আছে না, আছে। আর ইথান অ্যামাইড, দেখো NaCO3, ইথান অ্যামাইড মূলক। তাহলে হাইড্রক্সিল মূলক আছে, ইথান অ্যামাইড মূলক আছে। তাহলে প্যারাসিটামলে কোন কোন মূলক থাকে এটা তোমার কোশ্চেন আসবে। আমাকে অ্যান্সার দিতে হবে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। কি বললাম? বা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক কোনটা কোনটা, অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে কোনটা ইউজ করা যায় এটার নাম বলতে হবে। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। আমাদের সবার প্রিয় সমেতদার অনেক কমেন্ট দেখতেছি, আমরা দাদাকে মিস করতেছি, দাদার একটা গান শুনতে চাই আমরা। স্যালোল কমেন্ট করেছো, আরভিহা খান ফার্স্ট কমেন্ট দেখলাম তোমার। আমরা দাদার বিজ্ঞাপন বিরতি চাই। দেখো এরপরে প্যারাসিটামল কতটুকু রেগুলার খাওয়া যাবে, রেঞ্জটা তোমাদের জানতে, অলরেডি তোমরা জানো যে সুস্থ মানুষ হলে 4 গ্রাম, কতটুকু, 4 গ্রাম। বাট যদি এই ইয়াসিনের মতো অ্যালকোহলিক পার্সন হয়, অ্যালকোহলিক পার্সন মানে কি, অ্যালকোহলটা কিন্তু আমাদের লিভারকে ড্যামেজ করে এবং যে কোনো ড্রাগ মেটাবোলাইজ হয় লিভারে। তাহলে তোমার লিভার তো অলরেডি ড্যামেজড ইয়াসিন, তাহলে তুমি তো আমাদের মতো 4 গ্রাম খেতে পারবে না, তুমি কতটুকু পারবে, 2 গ্রাম। কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে তোমার মনে রাখতে হবে সুস্থ মানুষ 4 গ্রাম আর অ্যালকোহলিক হলে 2 গ্রাম। ভাইয়া যদি ট্যাবলেট সংখ্যা আসে 4 গ্রাম মানে কয়টা, ভাইয়া 8টা, যেহেতু নাপা নর্মাল যেটা আমরা 500 mg ইউজ করি, তাহলে তোমার মনে রাখতে হবে ভাইয়া সুস্থ মানুষ 8টা খেতে পারবে। আর যদি অ্যালকোহলিক হয় তাহলে ভাইয়া 2টা খেতে পারবে। এবং এটা কিডনি লিভার 2 জায়গাতেই ড্যামেজ করে, এটা দাগাও কিডনি এবং লিভার বিনষ্ট করে। এরপর খেয়াল করো, ডেটে একটা কোশ্চেন এসেছিল যে জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কোনটা, কঠিন পদার্থ আর তরল পদার্থ, তোমরা একটু বুঝে অ্যান্সার দেখাবে, হ্যাঁ অপশনে কনফিউজ হয় না। কঠিন পদার্থের কি হয় ভাই, গলনাঙ্ক, বাট তরল পদার্থের কি হয়, স্ফুটনাঙ্ক। তো এই কথা ল্যাঙ্গুয়েজ দুইটা ঘোলাইয়া যায়, তুমি একটু গোল করে নাও কোথায় স্ফুটনাঙ্ক কোথায় গলনাঙ্ক। এবার চলে আসো 69, ইম্পর্টেন্ট টপিক আমাদের, স্ফুটনাঙ্ক মুখস্থ করব। স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্কর ক্ষেত্রে তুমি ফার্স্টে দেখো ইথানল, পেয়েছো, ইথানলের স্ফুটনাঙ্ক দাগাতে হবে 78.3। কত বলেছি ভাইয়া, 78.3। তাহলে এখন তুমি একটু খেয়াল করো যে তোমার যদি আসে রেকটিফাই স্পিড, ভাইয়া রেকটিফাই স্পিড বলে কিন্তু 78.15। কত বলেছি, 78.15। তাহলে পরীক্ষার হলে ইথানল এসেছে নাকি রেকটিফাই স্পিড এসেছে এটা বুঝে দাগাতে হবে। তাহলে আমাকে কমেন্ট করে বলতে হবে, সবাই ভুল করবে, সেটা হলো রেকটিফাই স্পিডের স্ফুটনাঙ্ক কত। কি বললাম, রেকটিফাই স্পিডের স্ফুটনাঙ্ক কত, এটা আমাকে কমেন্ট করে বলো, রেকটিফাই স্পিডের স্ফুটনাঙ্ক কত। রেকটিফাই স্পিডের স্ফুটনাঙ্ক বলতে হবে। আশিকে ফার্স্ট কমেন্ট করেছো 78.15, ঠিক আছে, 78.15। শিফা বলেছ 15, উষা তুমি বলেছ 15, হ্যাঁ এটা ঘোলানো যাবে না। মিথানল বলে 65, বেনজিন যদি বলে তাহলে কিন্তু 80। তোমরা যেটা ভুল করবে সেটা হলো বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে মানটা কত আমাকে বলো। বেনজোইক অ্যাসিড যদি বলে
বেনজোয়িক অ্যাসিডের স্ফুটনাঙ্কতা কত? এটা অনেকে ভুলে গিয়েছো। বেনজিন বলে 80, বাট বেনজোয়িক অ্যাসিড বলে ভুল করে অনেকে 80 দাঁড়ায়। বেনজোয়িক অ্যাসিডের কত এটা কমেন্ট করো তো, কে পারো? একশো 21 করেছো। রাজ সরকার, সজীব 121। ওকে ফাইন। সৌমিক 121। ঠিক আছে। এরপর দেখো থার্মোপ্লাস্টিক আর থার্মোসেট প্লাস্টিক, এখান থেকে এক্সাম্পল দেখাতে হয়। থার্মোপ্লাস্টিক মানে তাপে যেটা গলে যায়, তাপে যদি গলে যায় সেটাকে আমরা বলি থার্মোপ্লাস্টিক। এখন তাপ যদি দাও তাহলে গলে যায় কে কে, বা থার্মোপ্লাস্টিকের এক্সাম্পল কি, এটা কোশ্চেন আসে। তাহলে তোমার দাগাতে হবে পলি। পলি মেয়েদের নাম না? তাহলে তোমার থার্মো মানে কি, তাপ দিলে গলে যায়। মেয়েরাও তো প্রশংসা করলে গলে যায়, তো মনে রাখবে পলিও তো মেয়েদের নাম। তাহলে পলিথিন, পলিয়েস্টারিং, এটা হলো থার্মোপ্লাস্টিক। বাট বাকি যারা আছে তারা থার্মোসেট, সেট হয়ে থাকে, তুমি টেম্পারেচার দিলেও তারা গলে না। তাহলে এটা হলো থার্মোসেট, ব্যাকেলাইট এবং মেলামাইন। এবার চলে আসো নিচে। গ্লাসের অবস্থান্ত তাপমাত্রা মনে রাখতে হবে। পলিবিউটাডাইন, এটা দিয়ে রাবার ব্যান্ড তৈরি করা হয়। সাপোজ মনে করো শাহরিয়ারকে যদি আমি রাবারের ব্যান্ড একটু চুলে পরিয়ে দেই, হাতে একটা ব্যান্ড পরিয়ে দেই, দেখতে সুন্দর লাগবে না? বিউটিফুল লাগবে। তাহলে মনে রাখবে বিউটাডাইন হলো রাবার ব্যান্ড। আইসোপ্রিন আছে সার্জিক্যাল গ্লোভস। পলিক্লোরোপ্রিন মনে রাখতে হবে মেডিকেল টিউবিং। তাহলে এই তিনটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। তোমরা এত দুষ্টু কেন? এরপর দেখো থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক, জাস্ট এক্সাম্পল গুলো পড়তে হবে। যে বলেছি থার্মোপ্লাস্টিক তাপে গলে যায়, কে গলে যায়? পলি গলে যায়। পলিথিন, পলিয়েস্টারিন এবং নাইলনটা মনে রাখবে। আর থার্মোসেট, ব্যাকেলাইট, মেলামাইন, দুইটা ইম্পর্টেন্ট, ব্যাকেলাইট এবং মেলামাইন। এরপর দেখো সংযোজন পলিমারের যে বক্স, এই বক্সটা থেকে কোশ্চেন আসবে, এই বক্স থেকে কোশ্চেন আসবে। সেটা হলো ফার্স্ট পলিথিন, এটা তোমরা অনেকে জানো। পলিপ্রোপিলিন থেকে একটা কোশ্চেন আসে যে পলিপ্রোপিলিন তৈরির ক্ষেত্রে প্রভাবক কোনটা। আমি দেখেছি যে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, TiO2 দাগাবে না TiCl3 দাগাবে। তুমি খেয়াল করো ভাই, পলিপ্রোপিলিন, প্রোপিলিন কয় কার্বন? 3 কার্বন না? তাহলে অপশন চেক করে দাগিয়ে দিবে TiCl3, এখানেও 3 আছে। বাট যদি তোমাকে বলে ইউরিয়া, মেলামাইন, ওই সব লাইনে কোশ্চেন করে, তখন অ্যান্সার থাকবে TiO2। তাহলে তুমি এটা ঘোলাবা না, পলিপ্রোপিলিন বা 3 কার্বন, অপশন দেখে যেখানে 3 আছে TiCl3 দাগাবে। এরপর যাও পিভিসি, ইথাইন থেকে তৈরি হয়, গোল করো। কোশ্চেন আসবে এটা যে তোমার পিভিসি কোন কোন কাজে আমরা ইউজ করি, এটা ইম্পর্টেন্ট। তুমি 3টা গোল করো, একটা হলো প্লাস্টিক সিরিঞ্জ, একটা রেইনকোট, একটা গ্রামোফোন। পিভিসি এর 3টা কাজ ইম্পর্টেন্ট, এই 3টা। আমি যদি পরীক্ষা হলে ভুলে যাই কি করব? তুমি একটা কাজ করবে, পিতে মনে রাখবে ফোন, দেখো লেখা আছে গ্রামোফোন। ভিতে মনে রাখবা ভিজবো, ভিতে কি? ভিজবো। তা বৃষ্টিতে ভিজলে কি লাগবে? রেইনকোট। তাহলে রেইনকোট। আর লাস্টে সিতে মনে রাখবে সিরিঞ্জ, সিতে কি? সিরিঞ্জ। তাহলে পিভিসি, ফোন, ভেজার জন্য রেইনকোট আর সিরিঞ্জ, এই 3টা ইম্পর্টেন্ট। এরপর নিচে চলে যাও টেফলন, টেফলনের পাশে লেখো 100% ম্যাট। টেফলনের উচ্চারণ দেখো, টেফলনের টেফলন, ফ আছে না? তাহলে টেফলনে ফ আছে মানে ফেন্টন বিকারক। টেফলনে যেহেতু ফ আছে ভাই, এটা টেফলন, এখানে প্রভাবক হলো ফেন্টন বিকারক। কোশ্চেন আসবে ফেন্টন বিকারকের সংকেত, কি আসবে? ফেন্টন বিকারকের সংকেত দেখো FeSO4 H2O2। তাহলে ভাই এটা কোশ্চেন আসবে, কমেন্ট করতে হবে টেফলন তৈরিতে কোনটি প্রভাবক হিসেবে ইউজ করা হয়। টেফলন তৈরির প্রভাবক কোনটি? কমেন্ট করতে হবে টেফলন তৈরির প্রভাবক কোনটি। টেফলন তৈরির প্রভাবক কোনটা? কমেন্ট করো, টেফলন তৈরির প্রভাবক কোনটা? ফেন্টন বিকারক। তানজিলা মিম, তোমার ফার্স্ট কমেন্ট দেখেছি, তানজিলা মিম। সুমাইয়া গনিসারা, ফেন্টন বিকারক একবারে সংকেতই লিখেছ। ওকে ফাইন। পূজা চ্যাটার্জি, ফেন্টন বিকারকের সংকেত লিখেছ, ফাইন। ফেন্টন বিকারক। আর মনে রাখবে ফ্রাই প্যান, রান্নার যে ফ্রাই প্যান, বা ফ্রাই প্যানে ফ আছে, ফেন্টন বিকারকে ফ আছে, টেফলনে ফ আছে। এইভাবেই কিন্তু স্যার বই লিখছে।
এবার দেখো প্যারালাল ডিহাইড দিয়ে আমরা কি করি, ঘুমের ঔষধ। ওই যে বলেছি ভাই প্যারা লাগলে ঘুমাতে হবে, তাহলে প্যারালাল ডিহাইড হলো ঘুমের ঔষধ। এবার দেখো এটা অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যদি যোগ করো তাহলে নাইলন তৈরি হয়। তোমরা পড়েছো না নাইলন 6/6? তো কবির স্যার একটা কোশ্চেন আছে যে নাইলন 6/6, এখানে 6 আসলে কি বোঝায়, এটা কবির স্যার অনুশীলনী কোশ্চেন। তাহলে তোমার মনে রাখতে হবে ব্যা 6/6 বলতে বোঝায় কার্বন সংখ্যা। কি বোঝায় ব্যা? দেখো খেয়াল করো অ্যাডিপিক অ্যাসিড 6 কার্বন, হেক্সামিথিলিন, হেক্সা মানেই তো 6, তাহলে ব্যা অ্যাডিপিক অ্যাসিডও 6 কার্বন, হেক্সামিথিলিনও 6 কার্বন। তো তুমি এই দুইটা মিলিয়ে যেহেতু নাইলন তৈরি করতেছো তাহলে ব্যা 6/6, তাহলে 6/6 এ কি বোঝায়? 6/6 এ বোঝায় কার্বন সংখ্যা, মনে থাকবে। তাহলে ব্যা 6/6 বলে কি কার্বন সংখ্যা। এরপর নিচে দেখো ডেক্রল টেরিলিন, ডেক্রন আর টেরিলিন, এখান থেকে বিগত সালে মেডিকেলে ডেটা একটা কোশ্চেন এসেছে। মাইলার নামক প্লাস্টিক কোথা থেকে তৈরি হয়? কি বললাম? মাইলার নামক প্লাস্টিক, এটা কোথা থেকে তৈরি হয়? ব্যা ডেক্রন বা টেরিলিন। সুপার ইম্পর্টেন্ট, পাশে লেখো 100% ম্যাট এই জায়গাটা, নাইলন ডেক্রন। আর এখানে দেখো যেটা আমরা কনফিউজ হয়ে যাই, TiO2 কোথায় প্রভাবক ছিল? তাহলে এই যে নাইলন তৈরি করতেছ, নাইলন তৈরির ক্ষেত্রে প্রভাবক TiO2। কি বললাম? TiO2। আমাকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। TiCl3, কি বলেছি? TiCl3 কোথার প্রভাবক ছিল? কি তৈরি করার সময় আমরা TiCl3 ইউজ করেছিলাম? ভুলে গিয়েছো? বলো তো TiCl3 এটা কোথার প্রভাবক ছিল? ভুলিয়ে যায় কিন্তু যে TiO2 কখন দাগাবে, TiCl3 কখন দাগাবে। তাহলে ভাই TiO2 তো নাইলনে, ওকে ফাইন, বাট TiCl2 কোথায় ছিল? পলিপ্রোপিলিন, সুমাইয়া বলেছে পলিপ্রোপিলিন, ফাইন। বুশরা বলেছে পলিপ্রোপিলিন, পলিপ্রোপিলিন, ওকে পলিপ্রোপিলিন ছিল কিন্তু, আর TiO2 আমরা এখানে পড়েছি। আচ্ছা এবার দেখো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের ভিতরে আমরা বলি যে শুধু অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডটা পড়তে হয়। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড মনে রাখতে হয় টাফি দিয়ে। কি দিয়ে? টাফি। তো তুমি তোমার বইয়ে একটু কষ্ট করে টাফি লিখে নাও। টতে মনে রাখবে টাইরোসিন ট্রিপ্টোফ্যান। কি বলেছি? টাইরোসিন ট্রিপ্টোফ্যান। ফতে কি? ফিনাইল অ্যালানিন। কি? ফিনাইল অ্যালানিন। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা আছে এটা একটু কষ্ট করে পড়ে নিতে হবে। কি দিয়ে মনে রাখবো? টাফি। কি বলেছি? আমার সাথে সাথে বলো, কি বলেছি? টাফি। তাতে কি? তাতে তুমি দুইটা মনে রাখবে, টাইরোসিনও আছে ট্রিপ্টোফ্যানও আছে। তাহলে টাইরোসিন ট্রিপ্টোফ্যান, আর ফতে ফিনাইল অ্যালানিন। তাহলে টাফি দিয়ে মনে রাখবে। শেষ দিকে চলে এসেছি আমরা। এই দেখো কোথায় চলে এসেছি, সেটা হলো প্রোটিন। প্রোটিনের ভিতরে তোমার মনে রাখতে হবে যে তন্তুময় বা ফাইব্রাস প্রোটিন কারা আর গ্লোবিউলার প্রোটিন কারা। কোনো ডাক্তার স্যার চোখ পড়লে এটা কোশ্চেন হয়ে যাবে যে গ্লোবিউলার প্রোটিন তিনটা মনে রাখবে। হিমোগ্লোবিন, কি বলেছি? নাম দেখলে বোঝা যায়। হিমোগ্লোবিন, ইনসুলিন, মায়োগ্লোবিন। সুপার ইম্পর্টেন্ট তথ্য যে গ্লোবিউলার প্রোটিন কয় জায়গায়, বা 3 জায়গায় বইয়ে পড়েছি, হিমোগ্লোবিন, ইনসুলিন, মায়োগ্লোবিউলিন। তাহলে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার নিচে চলে আসো, প্রোটিনকে আমরা ভাগ করেছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এগুলো করেছি। তোমার 1 ডিগ্রি প্রোটিন যদি বলে, দেখো ইনসুলিন লেখা আছে, ইনসুলিন গোল করে স্টার দাও। 1 ডিগ্রি প্রোটিনের এক্সাম্পলের ইনসুলিন গোল করে স্টার দাও। ভাইয়া 2 ডিগ্রি, দেখো তোমরা তো মুভি দেখেছো, আজকে মুভি দেখবো আমরা। কোন মুভি? ধুম মুভি দেখবো। ভাইয়া ধুম 2 নাম শুনেছো? তোমার কোশ্চেন আসবে 2 ডিগ্রি প্রোটিন কোথায় কোথায় আছে। ভাইয়া কি দিয়ে মনে রাখা যায়? আমরা মনে রাখবো ধুম 2 দিয়ে। কি দিয়ে? ধুম 2। ডিতে মনে রাখতে হয় ধমনী। কি বললাম? ডিতে ধমনী। এম এ মাংসপেশি। এম এ কি? মাংসপেশি। আর 2তে মনে রাখতে হয় টেন্ডন। তাহলে 3টা জায়গা বলেছি, ডিতে ধমনী, এম এ মাংসপেশি, 2তে টেন্ডন। তাহলে 2 দিয়ে আরো মনে রাখা যায় যে ভাই আমরা 2 ডিগ্রি পড়লাম। তাহলে তুমি
একটু কষ্ট করে এটা মনে রাখবে যে 2 ডিগ্রি প্রোটিন কই কই পাওয়া যায়। একটু দাগিয়ে নাও ভাইয়া 2 ডিগ্রি প্রোটিন কই কই পাওয়া যায়। দাগাও ধমনী, মাংসপেশি, টেন্ডন। ভাইয়া কি দিয়ে মনে রাখবে এটা কমেন্ট করো। 2 ডিগ্রি কি দিয়ে মনে রাখবো? দেখো মাংসপেশি, টেন্ডন, ধমনী, এটা হলো 2 ডিগ্রি। আর নিচে যেটা ভাইয়া 3 ডিগ্রিটা পড়ে যেতে হবে। 4 ডিগ্রি তোমার লাগবে না, তুমি 3 ডিগ্রিটা মনে রাখবে যে ডিমের যে সাদা অংশের অ্যালবুমিন, রক্তের আরবিসি, স্যার দেখলে কোর্সেন হবে, রক্তের আরবিসির যে হিমোগ্লোবিন, অস্থিমজ্জার ভিতরে যে মায়োগ্লোবিলিন, আর দুধের কেসিন। সুপার ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিবে 2 ডিগ্রি আর 3 ডিগ্রিতে। ডাক্তার স্যারের চোখে পড়লে কিন্তু কোর্সেন হয়ে যাবে। তাহলে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিতে স্টার দাও। এবার আসো মেলামাইন। ভাইয়া মেলামাইনের প্রভাবকটা দেখো, TiO2, পেয়েছো ভাই? এখানেও কিন্তু TiO2। তাহলে এটা কনফিউশন আর যেন জীবনে না হয়। রাস্তাঘাটে দেখা হবে, জিজ্ঞেস করবো বলো তো কই ছিল TiO2, কই ছিল TiCl3? বলবা ভাইয়া 3, তার মানে পলিপ্রোপিলিনের ওখানে ছিল। ভাইয়া TiO2 ওটা তো নাইলন মেলামাইন ভাইয়া এদিকে ছিল। ফাইন, তাহলে পরীক্ষা আসলে অপশন চেক করবে। তাহলে TiO2টা দাগিয়ে নাও এর উপর থেকে। আর ফরমালিন আমরা অলরেডি পড়ে ফেলেছি, দাগাও 40% দ্রবণ, অ্যান্টিসেপটিক, পচন রোধক হিসেবে কাজ করি। সুপার ইম্পর্টেন্ট লাইন, আগেও বলেছি ম্যাট 24-25 আসার পসিবিলিটি আছে। ভাই কিভাবে ইম্পর্টেন্ট, চোখে পড়লে কোশ্চেন হয়ে যেতে পারে। সেটা হলো বাতজ্বর বা রিউমেটিক ফিভার এবং মূত্রাশয়ের যে রোগ, মানে ইউরিনারি ব্লাডারের যে ডিজিজগুলো আছে, এগুলোর জন্য একটা ঔষধ আমরা ইউজ করি, নাম হলো হেক্সামিন বা ইউরোট্রপিন। কি হেক্সামিন বা ইউরোট্রপিন, এটা প্রস্তুত করতে আমরা কি ইউজ করি? ফরমালিন। সুপার ইম্পর্টেন্ট, সেটা হলো বাতজ্বর এবং মূত্রাশয়ের রোগের জন্য কোনটা ইউজ করা হয় ব্যা? সেটা হলো ইউরোট্রপিন। আসবে আসবে করে আসতেছে না, যে কোনো সময় কোশ্চেন চলে আসবে। ইউরোট্রপিন দুইটা ইম্পর্টেন্ট ডিজিজে আমরা ইউজ করবো, একটা হলো রিউমেটিক ফিভার বা বাতজ্বর, আর একটা হলো মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডারের যে কোনো ডিজিজে। এই যে আমাদের শেষ দিকের টপিক। ভাইয়া যদি বলেন যে আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, সেটা হলো এটা। কি লিখেছি? ম্যাট 24-25 এই কয়টা কোশ্চেন থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন আসবে। খেয়াল করো ভাইয়া, পুরো বক্সটা এখনই পড়ে ফেলতে হবে। বক্সটার উপরেই কিন্তু একটা কুইজ হবে। খেয়াল করো, ফার্স্টে ভাইয়া লিভার সিরোসিস মেডিকেল আশা করছে। আমি যেবার পরীক্ষা দিই, আমি হলো 19-20 সেশন, তার আগের বার 18-19-এ যেবার আমাদের কোচিং থেকে ইসমাম সাকিব অর্ণব ভাই বাংলাদেশ ফার্স্ট হয়েছিল, ওভারে কোশ্চেন ছিল যে লিভার সিরোসিসের জন্য দায়ী কোনটা? ভাইয়া হ্যালোজেন। কবির স্যারের ইনফরমেশন ছিল লিভার সিরোসিস এর জন্য দায়ী হলো হ্যালোজেন যুক্ত অর্গানিক যে যৌগগুলো আছে। তাহলে লিভার সিরোসিস কারা করে? ভাইয়া হ্যালোজেন। ক্যান্সার সৃষ্টিকারী তোমার যেগুলো কার্সিনোজেনিক, ভাইয়া মনে রাখতে হবে 3,4 বেনজোপাইরিন। যেমন তোমরা যে গ্রিল খাও, ইনভেরিয়েবলি সারাদিন গ্রিল খাও, গ্রিল অনেক সময় ধরে পোড়ানো হচ্ছে, ওর উপরে কি আছে ভাইয়া? 3,4 বেনজোপাইরিন। তাহলে এটা কার্সিনোজেনিক। ভাইয়া ঘুমের ঔষধ পড়ে ফেলেছি, প্যারালডিহাইড। ড্রাই ওয়াশের তরল কোনটা ভাইয়া? ওয়েস্টোসল। অগ্নি নির্বাপক বললে ভাইয়া BCF। এই যে BCF। ভাইয়া হিমায়ক কোনটা? ফ্রিয়ন। সবই পড়েছো, জাস্ট এক জায়গায় ভাইয়া করে দিয়েছে। তাহলে তোমার হিমায়ক বললে ফ্রিয়ন। ব্যাক কীটনাশক বললে গ্যামাক্সিন পাউডার, লিন্ডেন পাউডার, অধ্যায় শুরুতে পড়ে এসেছো। আর এটার আরেকটা নাম কি ভাই? বেনজিন হেক্সাক্লোরাইড। ক্লোরোফর্মের ক্ষেত্রে যে ফসজিন গ্যাস তৈরি হয়, সংকেত লাগবে ফসজিন গ্যাসের। স্থানিক চেতনানাশক, সুপার ইম্পর্টেন্ট। স্থানিক চেতনানাশক হিসেবে কোনটা কোনটা ইউজ হয়? ক্লোরোমিথেন, ক্লোরোইথেন আর ফ্লুথেন। পচা মাছ মিথাইলামিন, মরিচারোধী ইথাইলামিন। লোমনাশক পড়েছি, মেলামাইনটা একটু স্টার দিতে হবে। ইউরিয়া থেকে আমরা মেলামাইন তৈরি করি, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ইউরিয়া থেকে আমরা মেলামাইন তৈরি করি, এটা পাশে স্টার দাও। ভাইয়া সালফা ড্রাগ বলেছি, সালফাতে ফ আছে, মনে রাখবে ভাইয়া ফিনাইল এও ফ আছে, এবার মনে রাখতে হয়। DDT জীবাণুনাশক কীটনাশক পারবে। সরবিটল, সরবিটল কি জিনিস বলো তো ভাই? একটা পলিহাইড্রিক অ্যালকোহল। এটা কিসে ইউজ করে? ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে ইউজ করা হয়। তাহলে দাগাও সরবিটল ময়শ্চারাইজিং ক্রিম। বার্নল ক্রিম পিক্রিক অ্যাসিড অলরেডি পড়েছি। আর এটা অ্যাড করে নেবে, ইউরিয়া প্লাস ফর্মালডিহাইড যোগ করলে ফর্মিকা পাওয়া যায়। কিভাবে মনে রাখবো? ইউ ফর মি। কি বলেছি? ইউ ফর মি মানে কি ভাই? ইউতে হলো ইউরিয়া, ফরে মনে রাখবো ফর্মালডিহাইড, কি মনে রাখবো?
ফর্মালডিহাইড। আর মিতে মনে রাখবা বা ফরমিকাতে মি আছে, ইউ ফর মি, এটা সিয়াম্বের ফেভারিট লাইন বা এভাবেই আমাদের মনে রাখিয়েছে যে ইউ ফর মি। তাহলে ইউতে মনে রাখবা ইউরিয়া, ফরে মনে রাখবা ফর্মালডিহাইড, আর মিতে মনে রাখবা বা যোগ করলে ফর্মিকা পাওয়া যায়। তাহলে এই বক্সটা একবার একটু চোখ বুলাও, বক্স থেকে কোশ্চেন দেবো, এই বক্স থেকে কোশ্চেন আসবে। তাহলে বক্সটাতে চলে যাও, বক্সটা সামনে থেকে সরিয়ে দিই, তারপরে কোশ্চেন ধরবো। বক্স থেকে আমাকে অ্যান্সার দিতে হবে, সেটা হলো লিভার সিরোসিস করে কে? কি বললাম? লিভার সিরোসিসের জন্য কে দায়ী? সিরোসিস মানে ফাইব্রোসিস বা সিরোসিস, তোমরা এখন বুঝবে যে লিভার নষ্ট হয়ে যাও। আমাকে বলতে হবে লিভার সিরোসিসের জন্য দায়ী কি? লিভার সিরোসিসের জন্য কে দায়ী? লিভার সিরোসিসের জন্য কে দায়ী? হ্যালোজেন, হ্যালোজেন যুক্ত মৌল। সারা বলেছ, সুমাইয়া শিমো বলেছ হ্যালোজেন, ইয়াসিন বলেছ ক্লোরিন, স্পেসিফিক ভাবে বলে দিয়েছো তাই। বুশরাও বলেছ হ্যালোজেন, হ্যালোজেন। শ্রমিক রয় হ্যালোজেন যুক্ত জৈব যৌগ, গুড, এটা হলো এক্সাক্ট অ্যান্সার। হ্যালোজেন যুক্ত জৈব যৌগ, নট হ্যালোজেন। কি বললাম? হ্যালোজেন যুক্ত জৈব যৌগ, তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছো, নট ফ্লোরিন ক্লোরিন, হ্যালোজেন যুক্ত জৈব যৌগ। তাহলে হ্যালোজেন যুক্ত জৈব যৌগ কিসের জন্য দেয়? লিভার সিরোসিস। নেক্সট কোশ্চেন হলো আমাকে বলতে হবে হ্যালোজেন যুক্ত জৈব যৌগ কোন টেস্ট দিয়ে শনাক্ত করা হয়? যারা আছো আমার সাথে তার 50% অ্যান্সার করতে পারবে না। সেটা হলো হ্যালোজেন যুক্ত জৈব যৌগ কোন টেস্ট দিয়ে শনাক্ত করা হয়? হ্যালোজেন যুক্ত জৈব যৌগ কোন টেস্ট দিয়ে শনাক্ত করা হয়, এটা আমাকে বলতে হবে। করতে লাগো। উডস বিক্রিয়া, উডস বিক্রিয়ার প্রভাবক লাগবে শুষ্ক ইথার, উচ্চতর অ্যালকেন তৈরি হয়। ক্লিমেনসন বিজারণ, সুপার ইম্পর্টেন্ট। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার প্রভাবক লাগবে জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl। স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কপার কিউপ্রাস ক্লোরাইড ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। আর মনে রাখবে স্যান্ডমেয়ার বিক্রিয়ায় কি তৈরি হয়? ক্লোরোবেনজিন। কি তৈরি হয়? ক্লোরোবেনজিন। ঠিক একইভাবে গ্যাটারম্যান বলে যে বিক্রিয়া, সেখানেও ক্লোরোবেনজিন তৈরি হয়, বাট সেখানে কপারের গুঁড়া ইউজ করা হয়। এখানে জাস্ট কিউপ্রাস ক্লোরাইড। গ্যাটারম্যান বিক্রিয়া কপারের গুঁড়া, কেন? কারণ গুঁড়াতে গ আছে, গ্যাটারম্যানে গ আছে। তাহলে গ্যাটারম্যান বললে কপার গুঁড়া, স্যান্ডমেয়ার বললে কিউপ্রাস ক্লোরাইড। আচ্ছা, আমি লেসাইন কমেন্টটা চাচ্ছিলাম, হ্যাঁ সবাই করেছো লেসাইন, গুড। হ্যালোজেন যুক্ত জৈব যৌগ বললে লেসাইন, হৃদয় হালদার। তৃষ্ণা মুখার্জি আইডি থেকেও কমেন্ট করেছো লেসাইন, গুড। লেসাইন পরীক্ষা। উইলিয়ামসন ইথার অলরেডি পড়ে ফেলেছি, আমাদের পড়া কিন্তু শেষ। এরপর দেখো কোব বিক্রিয়া, রাইমার টাইমান বিক্রিয়া। বলেছি কোবে ক আছে, তার মানে স্যালিসাইলিক অ্যাসিড, আর রাইমার টাইমান বিক্রিয়া বলে স্যালিস অ্যালডিহাইড। যা তুমি এতক্ষণ ধরে পড়েছো ওটাই জাস্ট এখানে দেয়া আছে। দেখো লিভারম্যান, 5% সোডিয়াম বাইকার্বনেট, ফেরিক হাইড্রামিন দিয়ে স্টার, গ্লিসারিন, অ্যাক্রোলিন, মাছের গন্ধ হয়। আচ্ছা, এখানে আমি তোমাকে একটু বলি, সেটা হলো অ্যালকোহল। খেয়াল করো, পরীক্ষা হলে স্টুডেন্ট আমরা দেখেছি ভুলিয়ে ফেলে। অ্যালকোহলকে শনাক্ত করি সোডিয়াম ধাতু দিয়েও করা যায়, PCl5 দিয়েও করা যায়, বাট দুইজন অ্যালকোহল ভিআইপি। কয়জন বলেছি? কয়জন বলেছি? দুইজন। কে কে জানো? মিথানল, ইথানল, এই দুজন হলো ভিআইপি অ্যালকোহল। কে কে? মিথানল, ইথানল। মিথানলকে কি দিয়ে শনাক্ত করি? স্যালিসাইলিক অ্যাসিড। মিথানলকে কি দিয়ে শনাক্ত করি? স্যালিসাইলিক অ্যাসিড। কি দিয়ে? স্যালিসাইলিক অ্যাসিড। বাট যদি বলে ইথানলকে শনাক্ত করি আয়োডোফর্ম বিক্রিয়া, ইথানল শনাক্ত করি কি দিয়ে? আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে। বাট মিথানল শনাক্ত করি কি দিয়ে? মিথানল কি দিয়ে? স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে। আমার কোশ্চেন হলো এই দুইটার ভিতরে কোনটা শনাক্ত করতে গিয়ে আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়? এটা হলো কোশ্চেন। কে পারবা? একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, বাট এটার অ্যান্সার বুঝে পড়ে থাকলে তুমি দিতে পারবে। দেখো এখানে লেখা আছে যে আয়োডক্সের মতো গন্ধ কখন পাওয়া যায়, মিথানলে না ইথানলে, এটা বলতে হবে। জয় প্রথম বলেছে মিথানল, ফাইন। ঈশিতা বলেছে মিথানল, ফাইন। অনেকেটা ঘুলিয়ে ফেলে কিন্তু। শ্রুতিও বলেছে মিথানল। মিথানল, মিথানল, মিথানল। আচ্ছা, তোমরা তাহলে তো বুঝেছো। আমি কিন্তু ভেবেছিলাম যে অনেকে হয়তো আমার ভাই বোনের এটা খেয়াল করেনি। সেটা হলো তোমার যদি বলে মিথানল, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে শনাক্ত করি, ওকে ফাইন।
বাট তোমার আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যাবে এরপরে। বাট যদি বলে ইথানল, ডিরেক্ট অ্যান্সার ভাই আয়োডোফর্ম বিক্রিয়া। তো আমাদের লাস্ট আইআর রশ্মি, আইআর রশ্মির এই রেঞ্জটা মুখস্থ করতে হবে। কার্বনিল মূলক শনাক্ত করার জন্য আমরা কোন রেঞ্জটা ইউজ করি, 1660 থেকে 1860, এই তরঙ্গ সংখ্যার রেঞ্জটা মুখস্থ করতে হবে। এবং মনে রাখতে হবে ভাই একক কিন্তু পার সেন্টিমিটার। কি বললাম? পার সেন্টিমিটার। পড়া আমাদের মোটামুটি এতটুকুই, যতটুকু পড়িয়েছি আমি 2 থেকে 3টা কোশ্চেন করবো। কয়টা? বা 2 থেকে 3টা কোশ্চেন করবো, দেখবো কে পারো। যতটুকু পড়িয়েছি ওখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন করবো। একবার চোখ বুলিয়ে ফেলাও, কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এতক্ষণ যা পড়ছো। যতটুকু পড়িয়েছি একবার একটু রিভাইজ দাও। আমাদের পড়া শেষ, কমেন্ট করে আমরা ক্লাসটা এন্ড করে দিব। বলো, আমি এবার কোশ্চেন করব। সেটা হলো আমাকে বলতে হবে অর্গানিক কেমিস্ট্রি পড়া শেষ, যেখান থেকে হই সেখান থেকে কোশ্চেন করব। বলা যাবে না যে ভাই এটা তো আজকের টপিক না, এটা বলতে পারবা না। যেখান থেকে বলবো কোশ্চেন করো, কোশ্চেন করবা। সেটা হলো ফার্স্ট কোশ্চেন, লিভারম্যান পরীক্ষায় কি শনাক্ত করি? 1 নম্বর কোশ্চেন হলো এটা। ভাই লিভারম্যান পরীক্ষায় কি শনাক্ত করি? দেখি কে কমেন্ট অ্যান্সার করতে পারো। কতটুকু অর্গানিক কেমিস্ট্রি পড়লা? লিভারম্যান পরীক্ষায় তুমি কি শনাক্ত করতে পারো, এটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। ফেনল, অঞ্জনা সরকার আইডি থেকে ফার্স্ট কমেন্ট করেছো ফেনল। আশিকা তাসনিম বলেছে ফেনল, ঈশিতা বলেছে ফেনল, অঞ্জনা সরকার বলেছে ফেনল, ফাইন। সৌমিক ফেনল, ইয়াসিন বলেছে ফেনল, সুমাইয়া তাবাসসুম রাজশাহীর স্টুডেন্ট তুমি বলেছে ফেনল, শিফা বলেছে ফেনল, জান্নাত ফেনল, শাহিদা জান্নাত তোমার মেবি ফার্স্ট কমেন্ট দেখলাম আমি। সুমাইয়া উষা, তুমি 2-3 বার করে কমেন্ট করো কেন? ফেনল। আরভিহা ফেনল, আবিদা ইয়াসমিন তুমিও বলেছো ফেনল। ওকে ফাইন। লিভারম্যান পরীক্ষা বলেছি, কোনটা শনাক্ত করেছিলাম? ফেনল। লিভারম্যান। অ্যালোনেস সুমাইয়া সুলতানা, এটা কেমন নাম হলো আপু? অর্থী তুমিও বলেছো ফেনল, রিয়ন্তি দাস ফেনল, তৃষ্ণা মুখার্জি তুমিও ফেনল। ওকে ফাইন, সবাই তো পারতেছো। আচ্ছা, তাহলে তো এটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এভাবে কোশ্চেন আসলে তুমি পারবে না। তাহলে তোমার এভাবে যে জায়গাগুলো আছে আমাকে বলতে হবে সেকেন্ড যে কোশ্চেন, বুঝে শুনে অ্যান্সার দাও। একটু ট্রিকি কোশ্চেন করি। সেটা হলো তোমাকে যদি বলি সিলভার দর্পণ পরীক্ষা কে দেয়, এটা হলো তোমার 2 নাম্বার কোশ্চেন। বা সিলভার দর্পণ পরীক্ষা কে দেয়? কোন কার্যকারীমূলক তোমার সিলভার দর্পণ পরীক্ষা দেয়? সিলভার দর্পণ পরীক্ষা দেয় কোন কার্যকারীমূলক? সিলভার দর্পণ পরীক্ষা দেয় কোন কার্যকারীমূলক? মানে এখানে অনেকগুলো সময়, হ্যাঁ আসলে 7 থেকে 8টা নাম আমি দেখেছি আজকে এখানে। আরিফা ফার্স্ট কমেন্ট করেছে অ্যালডিহাইড। আমার কোশ্চেন ছিল সিলভার দর্পণ পরীক্ষা কে দেয়, কোন কার্যকারীমূলক সিলভার দর্পণ পরীক্ষা দেয়? সুমেয়াও বলেছে অ্যালডিহাইড, রাহাত অ্যালডিহাইড, ইয়াসিনের কমেন্ট হয়নি, তুমি বলেছো অ্যালডি। রফিকুল ইসলাম বলেছে অ্যালডিহাইড, হৃদয় হালদার অ্যালডিহাইড, সুচিত্রাও বলেছে অ্যালডিহাইড, শামিমা শিফা অ্যালডিহাইড, উষা তুমিও বলেছো অ্যালডিহাইড, কৃষ্ণ মুখার্জি অ্যালডিহাইড। ফাইন, সিলভার দর্পণ পরীক্ষা অ্যালডিহাইড। তাহলে মোটামুটি এই টপিকগুলো থেকেই তোমার ঘুরিয়ে ফেঁচিয়ে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন যাবে না। লাস্ট এটার আমরা অ্যান্সার দিয়ে দাও। সেটা হলো পার্থক্যকরণ আছে 4টা। অ্যালকোহলকে কিভাবে পার্থক্য করে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বললে ভাই অ্যালকোহলে ল আছে, লুকাস বিকারক। আর যদি বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, অ্যামিনে ন আছে, তাহলে নাইট্রাস অ্যাসিড। অ্যালডিহাইড কিটোনকে পার্থক্য করেছিল টলেন বিকারক, ফেলিং দ্রবণ। কোশ্চেন আমার একটাও না। কোশ্চেন হলো অ্যালকোহল আর ইথার। লাস্ট কোশ্চেন, অ্যালকোহল আর ইথারকে পার্থক্য করি কি দিয়ে? তোমাদের কাছে লাস্ট কোশ্চেন, অ্যালকোহল আর ইথার পার্থক্য করি কি দিয়ে? অ্যালকোহল আর ইথার
পার্থক্য করি কি দিয়ে? অ্যালকোহল আর ইথারকে আমরা পার্থক্য করি কি দিয়ে? ফার্স্ট কমেন্ট করেছে অঞ্জনা সরকার, PCl5। রাজ সরকার PCl5। অনেকে এটা অ্যান্সার কিন্তু অলরেডি ভুলে গিয়েছে, কারণ এটা হলো তোমাদের ফার্স্ট ক্লাসে পড়ানো হয়েছে। শাহিদা জান্নাত ইয়াসিন PCl5, বুশরাও বলেছে PCl5। তাহলে অ্যালকোহল ইথার PCl5। তাহলে মোটামুটি আমাদের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শেষ। অর্গানিক কেমিস্ট্রি আমি তো দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি, এতটা ইফোর্ট কোথাও দেওয়া হয় না। যে শিয়াব ভাইয়া ক্লাস নিয়েছে, এরশাদ ভাইয়া ক্লাস নিয়েছে, সিনিয়র ভাইয়ারা তাদের ব্যাচে পড়িয়েছে অর্গানিক কেমিস্ট্রি, তারপরে আবার তোমাকে মাস্টার সাজেশন দেওয়া হয়েছে, তারপরে মাস্টার বুকে সব গুছানো আছে। তো ওভারঅল তুমি যদি একটু বিবেচনা করো অর্গানিক কেমিস্ট্রির মেজরিটি টপিক কিন্তু অলরেডি কভার হয়ে গেছে। এবার জাস্ট তুমি একটু নিজের মতো করে বইটা পড়ো, পারবে না? আর এখন যেহেতু পরীক্ষার আছে 2 মাস, একটু কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। দেখো লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে লাইফ বিগিনস এট দ্য এন্ড অফ ইয়োর কমফোর্ট জোন। মানে তুমি কমফোর্ট জোনে এখনো বসে আছো, তোমার হাতে আছে 2 মাস। সৃষ্টিকর্তা তো ন্যায় বিচারক, এটা তো আমরা বিশ্বাস করি। তোমাকে বেশি ভালোবাসে, আমাকে কম ভালোবাসে, নট লাইক দ্যাট, এটা তো না। তোমার হাতে 2 মাস আছে, যে পরিশ্রম বেশি করতেছে সৃষ্টিকর্তা তাকে সিটটা দিয়ে দিবে। এই জন্য আমি বলবো যে পড়ার টাইমটা একটু বাড়াতে হবে। ফোন, রিলস, অনলাইনের বাবু বেবি এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে এই কয়দিন। অনলি যা করবো ভাইয়া পড়ালেখার সাথে রিলেটেড, 24 ঘন্টা পড়ালেখার সাথে রিলেটেড থাকবা। কারণ বাবা মা এতদিন ধরে তোমার পিছনে শ্রম দিয়েছে, কিছু তো একটা ফিডব্যাক তারা চায়, একটা আইডেন্টিটি তারা চায়, স্বাভাবিক না? স্বাভাবিকভাবে বাস্তবধর্মী চিন্তা করলে এটাই। আমি বলবো যে এতদিনের শ্রম ফিডব্যাক দেওয়ার টাইম এসেছে, এখন পড়ালেখার বাইরে কোনো চিন্তা করা যাবে না। আমরা অলরেডি বলে দিয়েছি অর্গানিকে কি আসবে, তুমি এবার সুন্দর করে হাজারিসের অনুশীলনীটা সলভ করে ফেলো। তাহলে মোস্ট প্রবাবলি এর বাইরে কোশ্চেন যাওয়ার পসিবিলিটি নেই। ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন থাকবে। ইনশাল্লাহ আবার কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।